হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ফারিয়া বাহিরে এসে দেখলো ফাইজ কান ধরে দাঁড়িয়ে আছে, বাকিরা মজা নিচ্ছে। ফারিয়া ফাইজের সামনে দাঁড়াতে সবাই চুপ হয়ে গেল। গার্ডরা এগিয়ে আসলো। আরিফ বলল, ম্যাডাম, আপনার ক্লাস শেষ হয়ে গেছে। না, দেখতে আসলাম আমার কথা অমান্য করা হচ্ছে কিনা। ফাইজ দাঁত কেলিয়ে বলল, কি যে কর না ম্যাডাম, আপনার কথা অমান্য করলে কীরকম ভয়ানক শাস্তি পেতে হবে তা আমাকে বলে দিয়েছে। তোর মুখটা বন্ধ রাখ। একে তো কান ধরে দাঁড়িয়ে আছিস, আবার দাঁত কেলিয়ে দিচ্ছিস। ফাইজ চুপ করে গেল। বাকিরা হাসলো ফারিয়ার কথা শুনে। ফাইজ মনে মনে বলছে, ম্যাডাম এখনো ক্ষেপে আছে। ফাইজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফারিয়া বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, আমার সাথে ক্লাসে চল। ফারিয়ার কথা শুনে ফাইজের মুখে হাসি ফুটে উঠল। ফারিয়া ক্লাসের দিকে চলে গেল। ফাইজ পিছু পিছু যাচ্ছে। ফাইজ আজ ক্লাসে ঢুকতেই কেউ কিছু বলল না। ফাইজ ফারিয়ার সামনে বসতে বসতে বলল। ফাইজ সামনে বসল। ফারিয়া কয়েক বেঞ্চ পিছনেই বসল। ফাইজ বসে বেশ অবাক। আজ তো কেউ কোনো কিছু বলছে না। অন্য সময় ক্লাসে আসলে তো সবার সাথে ফাইট করতো ফারিয়া, কতজন কত ধরনের কথা বলতো। ফাইজের ভাবনার ভেতর ক্লাসে স্যার প্রবেশ করলো। স্যার ক্লাসে ঢুকেই আজকে তোমাদের পরীক্ষা নিব একটা, যে ভালো করতে পারবে তার গিফটের ব্যবস্থা আছে। স্যারের কথা শুনে শিলা উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি তো আমাদের আগে থেকেই বলেননি আজ পরীক্ষা। হুট করে বললেও তার পরীক্ষা দেওয়া যায় না। শিলার কথাই অনেকে হ্যাঁ হ্যাঁ বলে উঠল। স্যার রাগান্বিত হয়ে, যে পরীক্ষা দেওয়ার দিবে, যে না দেওয়ার দিবে না, বাকিটা পরে দেখব। কেউ আর কোনো কিছু বলতে পারলো না। স্যার প্রশ্ন আর খাতা দিল, যে যার মতো লিখতে লাগলো। এদিকে ঐশী তাড়াহুড়ো করে রাহির রুমে ঢুকলো। রাহি ঐশীকে দেখে অবাক হয়ে, তুমি আবার ফিরে আসলে? স্যার, গোপন তথ্য আছে। কি? গভীর রাতে সব মাফিয়াদের গোপন বৈঠক আছে, সবাই একত্রিত হবে। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। এর ভেতর নিশ্চয়ই শ্যাডোকে পাওয়া যাবে। তাহলে আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। যেখানেই সবাই একত্রিত হবে সেখানে নজরদারি রাখো। কখন কি হচ্ছে সব তথ্য আমাকে দাও। ঠিক আছে স্যার। দেখবো আজ সবাই বেঁচে ফিরে কিভাবে। ঐশী চলে গেল। রাহি ভাবতে লাগলো সবাইকে একসাথে কিভাবে ধরবে। পরীক্ষা শেষে সবাই খাতা জমা দিল। স্যার খাতা নিয়ে চলে যেতেই কেউ কেউ বলতে লাগলো, স্যারের যা ইচ্ছা তা করতে পারে না। স্যারের নামে উপাচার্যের কাছে নালিশ করতে হবে। ফারিয়া ফাইজের পাশে এসে বলল, তুই ঠিকমতো লিখতে পেরেছিস? হ্যাঁ ম্যাডাম। ফাইজ ফারিয়াকে ম্যাডাম বলতেই সবাই হেসে উঠল। শিলা বলল, কিরে, কবে থেকে তুই আবার ওর ক্লাস মাস্টার হলি? তোকে ম্যাডাম বলছে? ফারিয়া শিলার দিকে তাকিয়ে বলল, টাকা থাকলে তো ম্যাডাম হওয়া যায়। শিলা ওদের কথা কেড়ে নিয়ে, কিন্তু ম্যাডাম আর চাকর দুজনে একসাথে একই ক্লাসে, বিষয়টা কেমন হয়ে গেল না? ফারিয়া শিলা আর বাকিদের কথায় অপমান বোধ করে রাগ করে ক্লাস থেকে বের হয়ে গেল। ফাইজ ফারিয়ার চলে যাওয়া দেখে পিছন পিছন গেল। শিলারা সবাই হাসতে লাগলো। ফাইজ ফারিয়ার পিছনে ডাকতে লাগলো, ম্যাডাম ম্যাডাম। ফারিয়া থেমে গেল। ফাইজ আসতেই ফারিয়া পিছন ফিরে ঠাস করে ফাইজের গালে চড় বসিয়ে দিল। ফাইজ হা হয়ে গালে হাত দিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। ফারিয়া রাগান্বিত হয়ে, তোরে আমি বারণ করেছিলাম তাই না? তুই ক্লাসে আমাকে ম্যাডাম বলবি না। তোর জন্য ক্লাসের সবাই আমাকে অপমান করলো। ফাইজ মাথা নিচু করে নিয়ে, সরি ম্যাডাম। ফারিয়া রাগ দেখিয়ে ফাইজকে বকে চলে গেল। ফাইজ দাঁড়িয়ে রইল। ফারিয়া গাড়ির কাছে যেয়ে গাড়িতে উঠে পড়ল। গার্ডরা গাড়িতে উঠল। ফারিয়া ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। পিছনে আরিফরা। আরিফ অবাক হয়ে গেল। ফাইজকে না নিয়ে ম্যাডাম চলে আসলো। আরিফ ফারিয়াকে কল করলো। ফারিয়া কল ধরতেই আরিফ বলল, ম্যাডাম, আমরা ফায়াজকে না নিয়ে চলে আসছি। ওর যেখানে মন চাই চলে যাক, ওর কথা আমার সামনে যেন না শুনি। ফারিয়া কলটা কেটে দিল। আরিফ অবাক হয়ে গেল। মনে মনে বলল, হঠাৎ কি হলো? ফায়াজ কিছু ভুল করেছে? এদিকে ফাইজ ফারিয়ার কথায় বেশ আঘাত পেল। চোখ মুছে উপাচার্যের রুমের দিকে যেতে লাগলো। এখানে আর থাকবে না। উপাচার্যকে বলে এখান থেকে অনেক দূরে চলে যাবে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
গরিবদের স্বপ্ন দেখতে নেই। ফাইজ ভাবতে ভাবতে উপাচার্যের রুমের কাছে যেতেই কানে ভেসে আসতে লাগলো একটা মেয়ের কণ্ঠ। প্লিজ স্যার, আপনি আমার এমন সর্বনাশ করবেন না। ফাইজ এমন কথা শুনে দরজার ফাঁক দিয়ে উকি দিল। দেখতে পেল স্যার মেয়েটার কাঁধে বাহুতে হাত দিয়ে চাপ দিতে দিতে বলল, অনেক মজা পাবি, তোকে এতটাই মজা দিব তুই ভার্সিটি টপার হয়ে যাবি, তোকে সব রাজ্যের মানুষ চিনবে এক নামে। মেয়েটা বলল, প্লিজ স্যার, আমার এমন নামের দরকার নেই, আমাকে যেতে দেন। ভাগের খাঁচায় যখন এসেছিস তখন তো সহজে ছাড়া পাবি না। স্যার কথাটা বলে মেয়েটার বুকে হাত দিতে নিবে, তখনই ফাইজ একটু জোরে বলল, স্যার আসবো। স্যার কারোর গলার শব্দ পেয়ে তাড়াহুড়ো করে নিজের চেয়ারে বসলো। মেয়েটি একটু সরে যে ওনার ঠিক করতে লাগলো। ফাইজ ভেতরে ঢুকেই, স্যার মনে হয় ডিস্টার্ব করে ফেললাম। স্যার ঢোক গিলে থমকে, মানে তুই এখন এখানে কি করছিস? আপনার সাথে কথা বলতে আসলাম। হ্যাঁ বল। ফাইজ মেয়েটার দিকে তাকিয়ে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার কাজ হলে চলে যান, পার্সোনালি কথা বলবো স্যারের সাথে। ও থাকুক, ওর কাজ আছে, তোর কি বলার আছে বলে যা। ফারিয়া ম্যাডামকে ফোন করে বলি আপনি অন্যের সামনে কথা বলতে বলছেন। না 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 থাক, এই তুমি যাও, 10 মিনিট পর এসো। মেয়েটা চলে গেল। ফাইজ স্যারকে বলল, ম্যাডাম বলেছে আমাকে টিসি দেওয়ার জন্য। স্যার ফাইজের কথা শুনে রেগে উঠে দাঁড়িয়ে, টিসি কি আমি নিয়ে বসে আছি? এই শোন, তোকে ভর্তি করেছি বলে তুই আকাশের 4টা হাতে পাসনি, তোর ব্যবস্থা আমি করছি। আমার সাথে মজা করছিস? ফাইজ কোনো কিছু না বলে কক্ষ থেকে বের হয়ে নিচে চলে আসলো। স্যারের শরীর টাকে জ্বলতে লাগলো। ফাইজ নিচে আসতে মেয়েটা ফাইজের সামনে দাঁড়িয়ে, ধন্যবাদ তোমাকে, তুমি না থাকলে ওই নরপিতা আমার আজ ক্ষতি করে ফেলতো। আপনারা এর প্রতিবাদ করেন না কেন? মেয়েটা মাথা নিচু করে, স্যারের টার্গেটে যে পড়ে তার আর রক্ষা নেই। প্রতিবাদ করতে গেলে স্যার একটা মিথ্যা বাহানা তৈরি করে ফেলে, আর একার কথা কেউ বিশ্বাস করে না। এরকম অনেকেরই মারা পর্যন্ত গেছে, তার পিছনে বড় কোনো হাত আছে। মেয়েটার সাথে কথা বলতে বলতে ফাইজ ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। ফারিয়া বাসার ভেতর ঢুকে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসলো, চোখ দুটো বন্ধ করে ফেলো। ফাইজের সাথে যা যা করেছে সব কিছু চোখের সামনে ভাসতে লাগলো। ফারিয়া চোখ খুললো, মনে মনে বলছে, ফায়েজের সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। ওকে যেদিকে 2 চোখ যায় চলে যেতে বললাম, ও কি আমার কথায় কষ্ট পেয়ে চলে গেল না তো? ওর সাথে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। ওকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। ফারিয়া ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। ড্রেস পরে বাহিরে বের হলো। পাশের ফ্ল্যাটের কেয়ারটেকারকে ডেকে বলল, ফায়েজ বাসায় ফিরলে আমাকে জানাবে। কেয়ারটেকার মাথা নাড়ালো। ফারিয়া চলে গেল। নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রাত 9টা। ফাইজ বাসে ফিরে কেয়ারটেকার ফারিয়াকে খবর দিল। ফাইজ রুমের ভিতর ঢুকে জামা কাপড় ব্যাগে ভরে যেই দরজা খুলে বের হতে যাবে, তখনই দেখলো ফারিয়া খাবার হাতে দাঁড়িয়ে আছে। ফারিয়া ফাইজকে চোখ রাঙ্গানি দিয়ে বলল, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? ফাইজ মাথা নিচু করে, শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনি আর আমাকে দেখবেন না। ফারিয়া গম্ভীর গলায় বলল, তোর তো অনেক সাহস হয়ে গেছে, পারলে 1 পা বাহিরে দে, তোর পা আর পা থাকবে না কিন্তু। ফারিয়ার কথা শুনে ফাইজ ভয় পেয়ে গেল। ফারিয়া ঘরের ভেতর ঢুকে টেবিলে খাবার রাখতে রাখতে বলল, ব্যাগ রেখে খেয়ে নে। সারা দুপুরে মনে হয় না কিছু খাইছিস। চেহারার যে অবস্থা করেছিস না খেয়ে। ফাইজ মনে মনে বলছে, অপমান করে এখন দয়া দেখাচ্ছে। ফাইজ দাঁড়িয়ে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। ফারিয়া খাবার রেখে ফাইজের দিকে ফিরে ধমক দিয়ে, তোকে বললাম কথা কানে যায় না? ফারিয়ার ধমকে ফাইজ ব্যাগটা রেখে খাবার খেতে বসলো। ফাইজ ফারিয়ার মুখের দিকে তাকিয়ে, ম্যাডাম আপনি খেয়েছেন? আপনার মুখটা শুকনো লাগছে। ফাইজের হঠাৎ প্রশ্ন করে ফারিয়া থমকে গেল। ফাইজ বুঝতে পেরে, ম্যাডাম আপনিও খেয়ে নেন। ফারিয়া বলল, তোর আর আমার দুজনের খাবার এনেছি। দুজনে বসে খাবার খেতে লাগলো। এদিকে রাহির নেতৃত্বে বড় সুন্দর একটা টিম গঠন করা হয়েছে। এই টিম সেট করে থানা থেকে রওনা হলো ফোর্স নিয়ে। রাত 2টা। আন্ডারগ্রাউন্ডে সবাই সময় মতো উপস্থিত হলো। ভেতরে খুবই গুরুত্বপূর্ণ মিটিং চলতে লাগলো। জাকির বলল, আমাদের 3 জন সঙ্গীকে হারিয়ে ফেলেছি।
তার জন্যই সবাইকে এখানে ডাকা। আমাদের ভেতরে যদি কেউ এদের মেরে থাকো তাহলে বলো, আমরা কিছু বলবো না। তবে নিজেদের মধ্যে খুনোখুনি করলে বহিরাগত মাফিয়া ঢুকে পড়বে, আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। শেষে কি হবে? আমরা কেউই আর থাকবো না। জাকিরের কথা শুনে সবাই সাথে সাথেই বলে উঠল, আমরা সবাই একতাবদ্ধ, আমাদের আলাদা করা সম্ভব না। আমরা আর কোনো সঙ্গী হারাতে চাই না। সবার মুখে এমন কথা শুনে জাকিরের মুখে হাসি ফুটে উঠল। সবাই কথা বলতে লাগলো একে অপরের সাথে। এদিকে রাহি সবাইকে নিয়ে এসে আন্ডারগ্রাউন্ডের চারপাশ ঘিরে সবাইকে পজিশন নিতে বলল। সবাই যে যার পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল, রাহি ঐশীর দিকে তাকিয়ে। আজকে আমাদের মিশন সাকসেস হলে পুরো শহর মাফিয়া মুক্ত হয়ে যাবে, আর কেউ অরাজকতা চালাতে পারবে না। সাধারণ জনগণ আবার আমাদের প্রতি বিশ্বাস আনবে। হ্যাঁ স্যার, নতুন করে মাফিয়ার জন্ম নিতে হলে আমাদের বলে নিতে হবে। তাহলে সবাই রেডি? সবাই একত্রে বলে উঠল, ইয়েস স্যার। এদিকে আন্ডারগ্রাউন্ডের ভেতর গান বাজনা ড্রিঙ্কস সব একসাথে চলতে লাগলো। একজন জাকিরের কাছে যেয়ে বলল, স্যার, পুলিশ আমাদের আন্ডারগ্রাউন্ড সব ঘিরে নিয়েছে। ওদের টার্গেট আমাদের সবাইকে একত্রে ধরা, আর না হয় মেরে ফেলা। জাকির লোকটার কথা শেষ হতে না হতেই বলতে লাগলো, এত সহজ না আমাদের শেষ করা। পুলিশ কত বড় ভুল কাজ করছে আজ ওদের বোঝাবো। ওদের মরার জন্য ডানা গজিয়েছে। জাকিরের উত্তেজিত হয়ে কথা বলাতে সবাই থমকে গেল। গান বাজনা বন্ধ হয়ে গেল, ড্রিঙ্কসের হুশ উড়ে গেল। সবার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। কেউ কেউ বলছে, এখান থেকে বের হবে কি করে? পুলিশের হাতে ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। পুলিশকে থামাতে হবে, না হলে সবার মুখোশ খুলে যাবে। সবার কথাবার্তা শুনে জাকির বিরক্ত হয়ে পিস্তল উঠিয়ে ফাঁকা গুলি করলো। গুলির শব্দে সবাই চুপ হয়ে গেল। জাকির বলল, আমি আছি তো নাকি? তোদের এত ভয় থাকলে এই পথে এসেছিস কেন? ঘরে হাতে চুরি পরে বসে থাক। যত সব অকর্মা ভিতুর দল, আবার নাকি শহরের মাফিয়া এরা। থু! জাকিরের কথা শেষ হতে না হতেই একজন কিছু বলতে যাবে, তখন জাকির তাকে থামিয়ে দিয়ে, আমাকে ভাবতে দে, তোদের ডেকে নিয়ে এসেছি আমি, বেরো করবো আমি, ভাবতে দে, চুপ করে থাক তোরা। জাকিরের কথায় সবাই চুপ হয়ে গেল। জাকির পিস্তল হাতে নিয়ে পায়চারি শুরু করে দিল আর ভাবতে লাগলো। এদিকে উপর মহল থেকে একের পর এক কল আসতে লাগলো রাহির ফোনে। রাহি কল রিসিভ করে সবাইকে একটা কথাই বলছে, সে যেই আসুক না কেন, আজ ওদের কেউ বাঁচাতে পারবে না। রাহি কথাটা বলে কল কেটে দিচ্ছে। উপর মহল থেকে চাপ বাড়তে লাগলো রাহির ওপর। রাহি কাউকে তোয়াক্কা করছে না। আজকে রাহি তার মিশন সাকসেস করবে, সে যে করেই হোক। এদিকে আন্ডারগ্রাউন্ডের ভেতর সবাই এক এক করে এক একজনকে কল করতে লাগলো পুলিশকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। জাকির পায়চারি করতে লাগলো আর এদিকে এক একজন এক এক কথা শোনাতে লাগলো। একজন জাকিরকে বলল, বস, এই গারতেরা অফিসারটা বড্ড বার বেড়েছে। ওকে না সরালে আমরা কেউ বের হতে পারবো না। জাকির লোকটার কথা শুনে জোরে হেসে উঠল। অট্ট হাসি হাসতে লাগলো। জাকিরের এমন হঠাৎ করে হেসে ওঠা দেখে সবাই হা হয়ে জাকিরের দিকে তাকিয়ে আছে। এদিকে এক এক করে সোর্সরা চলে যেতে লাগলো। রাহি সবাইকে থাকতে বলল, কিন্তু কেউই রাহির কথা শুনছে না। এক একজনের কথা শুনে ঐশী আর রাহি পুরো থ হয়ে গেল। হঠাৎ করে সব সোর্সরা পজিশন ছেড়ে চলে যেতে দেখে রাহি আর ঐশী অবাক হয়ে গেল। রাহি সবাইকে থামতে বলে পজিশনে যেতে বলল, কিন্তু কেউ রাহির কথা শুনল না। রাহি আর ঐশী রেখে একজন সোর্সের সামনে দাঁড়িয়ে বলল, কি সমস্যা? আমার কথা কানে যায় না? তোমাদের কারো কিন্তু চাকরি থাকবে না এক পা যদি এখান থেকে নড়ো। রাহির কথা শুনে সবাই থেমে গেল। একজন বলল, চাকরি না থাকলে না থাকবে, কিন্তু পরিবার হারাতে পারবো না। চাকরি গেলে চাকরি অনেক পাবো, কিন্তু পরিবার তো পাবো না। চোখের সামনে কিভাবে নিজের পরিবারকে মরতে দেখি। সোর্সের কথা শেষে সবাই একত্রে তার কথাই সায় দিল। ঐশী আর রাহি হা হয়ে গেল কথা শুনে। পাশ থেকে আরেকজন বলল, আপনার তো পরিবার নেই, তাই আপনার ভয় নেই। আমাদের কাছে আমাদের ভয় আছে। দেখুন কিভাবে আমাদের বউ বাচ্চাদের জিম্মি করেছে। ফোনটা বের করে ভিডিও চালিয়ে দিল। ভিডিওটা দেখে ঐশী আর রাহি স্তব্ধ হয়ে গেল। সবাই এক এক করে গাড়িতে উঠে পড়ল। রাহির ফোন বাজছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোরাদ ফোন দিয়েছে। রাহি কলটা রিসিভ করতেই মোরাদ বলল, তুমি একটা ট্রাপের মুখে পড়ে গিয়েছো, সবার কথা চিন্তা করে পদক্ষেপ নিবে। মোরাদ কলটা কেটে দিয়ে কথাটা বলে ঐশী রাহির মুখের দিকে তাকিয়ে, কি হয়েছে?
স্বরাষ্ট্রমন্ত্রী কল দিয়ে যা বলেছে সবটা ঐশীকে বলল। ঐশী হা হয়ে গেল। রাহি বলল, আমি এখন পুরো ক্লিয়ার বুঝতে পারছি, সবটা বুদ্ধি দিয়ে এগোতে হবে। এদিকে ভেতরে খবর পৌঁছে গেল। জাকির জোরে জোরে হাসতে হাসতে বলল, আমি বলেছিলাম না, আমি থাকতে কারো সাধ্য নেই আমার একটা লোম ছিঁড়বে। রাস্তা পুরো ক্লিয়ার, যার মতো সে যেতে পারে। জাকিরের কথা শুনে সবাই জাকিরকে বাহবা দিতে লাগলো। রাহি আর ঐশী হতবাক হয়ে বসে রইল। রাহি আর ঐশী আন্ডারগ্রাউন্ডের মূল পথের দিকে তাকিয়ে রইল। দেখতে পেল এক এক করে হাসতে হাসতে সব বের হচ্ছে। রাহির শরীর রাগে জ্বলতে শুরু করলো। সবে যে যার মতো গাড়িতে উঠে চলে যেতে লাগলো। জাকির শেষে বের হয়ে রাহির সামনে দাঁড়িয়ে, অফিসার, তুমি হয়তো এই শহরের মাফিয়াদের চিনতে পারোনি। যদি নিজের ভালো চাও তাহলে মাফিয়াদের ধরার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও, সমঝোতা করে দাও, তাহলে তোমার জন্যই ভালো হবে। জাকিরের কথা শুনে রাহি কিছু বলতে পারল না, মাথা নিচু করে নিল। জাকির রাহির সামনে সিগারেট জ্বালিয়ে ধোয়া ছেড়ে চলে গেল। রাহি নিজের রাগটা কন্ট্রোল করতে অনেক কিছুই করলো। সবাই চলে গেলে রাহি হাত দিয়ে গাড়ির উপর সজোরে থাবা মারল। ঐশী রাহির রাগটা চেয়ে দেখল। রাহি গাড়িতে উঠে বসে জানালা দিয়ে বাহিরে উদাস হয়ে তাকিয়ে রইল। ঐশী গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলো। পুরো রাস্তায় ঐশী কোনো কথা বলেনি, মাঝে মধ্যে রাহির দিকে তাকিয়েছে। রাহি উদাস হয়ে চেয়ে রয়েছে বাহিরের দিকে। ঐশী রাহির বাসার সামনে গাড়ি থামিয়ে, স্যার আপনার বাসায় এসে গেছেন। ঐশী রাহির রেসপন্স না পেয়ে রাহির বাহুতে হাত দিয়ে, স্যার আপনার বাসায় এসে গেছেন। রাহি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল থমকে। ও ও সরি, ধন্যবাদ তোমাকে। রাহি কথাটা বলে গাড়ি নিয়ে নেমে চলে গেল। ঐশী গাড়ি চালিয়ে চলে গেল। সকাল 10টা। ফাইজ সময় মতো এসে গাড়ির সামনে দাঁড়ালো। কিছুক্ষণ পর ফারিয়া বাসা থেকে বের হলো। ফাইজ গাড়ির দরজা খুলে দিল। ফারিয়া গাড়িতে উঠে বসলো। ফাইজ দরজা বন্ধ করে দিয়ে সামনে যেয়ে বসলো। গাড়ি এক এক করে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে রাজেন্দ্র জাকিরকে কল করলো। জাকির কল রিসিভ করতে রাজেন্দ্র বলল, বিপদ সরে গেছে বলে কি ভুলে গেছিস? ভুলে যাস না, আমাকে ছাড়া তোরা কেউ শহরে চলতে পারবি না। সরি বস, রাতের প্যারা, এদিকে কাজের সামাল দিতে যেয়েই আপনাকে কল করা হয়নি। অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোকে যে কাজ করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ বস, সব দিক রেডি করে ফেলেছি। খুবই সাবধানে করিস, কাকপক্ষীয় যেন টের না পায়। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। মিস যেন না হয়। রাজেন্দ্র কথাটা বলে কল কেটে দিয়ে বলতে লাগলো, কাজটা শুধুমাত্র হয়ে যাক, তারপর শুরু হবে আসল খেলা। রাজেন্দ্র কথাটা বলে শয়তানি হাসি দিল। গাড়ি এক এক করে ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। ফাইজ গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। ফারিয়া গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে যেতে লাগলো। ফাইজ গাড়ির দরজা আটকে দিয়ে ব্যাগ নিয়ে ফারিয়ার পেছন পেছন চলে গেল। ফারিয়া ক্লাসের ভিতর ঢুকতেই শিলা বলে উঠল, ম্যাডাম এসে গিয়েছে। পেছন পেছন দেখে ম্যাডামের কুত্তাও চলে এসেছে। আমাদের যদি এমন একটা কুত্তা থাকতো। শিলার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ফারিয়া বেঞ্চে না বসে শিলার সামনে দাঁড়িয়ে শিলার গালে চর বসিয়ে, মুখ সামলে কথা বলবি, কাকে কি বলছিস ভেবে বলবি। ওই কুত্তা না, ওর নাম আছে। আর ওর মতো কুত্তা চাকরি করবে মানে ওর একটা পরিচয় আছে। ও এই ভার্সিটির স্টুডেন্ট। কাউকে ছোট করার আগে ভেবে ছোট করবি। ফারিয়ার এমন ব্যবহার দেখে সবাই হাঁ হয়ে গেল। সবার হাসি থেমে গেল। ফাইজ অবাক হয়ে গেল। শিলা গালে হাত দিয়ে হাঁ করে ফারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তুই সবার সামনে আমাকে মারলি? তোর কি হাত কাঁপলো না? সবার সামনে এভাবে আমাকে অপমান করলি? সামনে একটা ফকিরের জন্য এতদিনের বন্ধুদের গায়ে হাত তুললি? যে বন্ধু সবার সামনে অন্য বন্ধুকে ছোট করতে পারে, তাহলে তাকে শাসন করতে হয়। তার অবস্থান তাকে বুঝিয়ে দিতে হয়, যাতে দ্বিতীয়বার ভুল না করে সে। ফারিয়া কথাটা বলে সামনে এসে বসলো। ফাইজ ব্যাগ রাখলো। খেয়াল করলো শিলা রাগীভাবে তাকিয়ে আছে ফাইজের দিকে। ফাইজ সাথে সাথে চোখ সরিয়ে নিল। যেভাবে তাকিয়ে আছে আজ তো গিলে খেয়ে ফেলবে। ফাইজ চোখ অন্য দিক দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। ফারিয়া ফাইজকে ডাক দেওয়ার আগেই ফাইজ চলে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। ফারিয়া খেয়াল করলো ফাইজ এখনও আসেনি। না বলে হুট করে কই গেল, এখনও আসছে না কেন? ক্লাস শেষ হলে কি আসবে? আজকে ওর খবর আছে, শুধু আসুক একবার। এদিকে ফাইজ ভিসি রুমের সামনে পায়চারি করতে লাগলো। অফিস বয় ফাইজকে পায়চারি করতে দেখে ভিসি স্যারকে বলল। ভিসি স্যার অফিস বয়কে দিয়ে ফাইজকে ডাকলো।
ফাইজ ভিসি স্যারের অনুমতি নিয়ে ভেতরে ঢুকতে ভিসি স্যার রাগান্বিত গলায় বলল, সমস্যা কি? রুমের সামনে পায়চারি করছো কেন? সেই কখন থেকে করতেছো? ফাইজ কিছু বলল না, মাথাটা নিচু করে রইল। স্যার আবারও বলল, তুমি কিন্তু বেশি বেশি করছো। তোমাকে আমি ভার্সিটি থেকে বহিষ্কার করে দিব বলে দিলাম। ফাইজ হেসে দিয়ে বলল, সে আপনার ইচ্ছা, আমার ইচ্ছা আমি ম্যাডামকে বলে দিব। স্যার থমকে, মানে? আপনি বেশ বুঝতে পারছেন, তাই আমি নতুন করে কিছু বলবো না। আপনার যা ভালো লাগে তাই করেন। স্যার ফাইজকে ধমক দিয়ে উঠল জোরে। ফাইজ ভুরুকুচকে স্যারের দিকে তাকালো। ক্যাম্পাসের ভেতর গাড়ি রেখে কিছুটা দূরে আরিফ সহ বাকি গার্ডসরা দাঁড়িয়েছিল। হঠাৎ করে ক্যাম্পাসের ভেতর কয়েকটা গাড়ি ঢুকলো। গাড়ি থামানোর আগেই গাড়ি থেকে মুখোশ পরা বন্দুক হাতে নেমেই আরিফদের ঘিরে ধরে। আরিফরা সবাই হা হয়ে গেল। একজন আরিফদের হাত উপরে তুলতে বলে, সবাই হাত উপরে তুলে ফেল। এদিকে ক্লাসে স্যার ক্লাস নিচ্ছিল। ঠিক তখনই ফাইজ ক্লাসের ভিতর ঢুকে ফারিয়ার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমাদের এখান থেকে এখনই যেতে হবে। ফারিয়া ফাইজের কথাই অবাক হয়ে, কি হচ্ছেটা কি? ক্লাসের স্যার দেখতে পাচ্ছিস না? ফাইজ ফারিয়ার হাত ধরে, এখন দেখার সময় নেই, তাড়াতাড়ি চলেন। ফাইজ হাত ধরে টান দিয়ে ফারিকে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্লাসের স্যার বাকিরা সবাই অবাক হয়ে গেল। ফাইজ ফারিয়াকে নিয়ে উল্টো দিকে নিয়ে গেল হাত ধরে। ফারিয়া বলল, এদিকে কই নিয়ে যাচ্ছিস? এখন কথা বলার সময় নেই, পরে সব বলছি। ফাইজ ফারিয়াকে নিয়ে তাড়াতাড়ি করে দেওয়ালের কাছে আসলো। ফাইজ দেওয়াল ধরে বসে। ম্যাডাম, আমার কাঁধের উপর পা দিয়ে দেওয়াল টপকান, ব্যাস, কোনো কথা বলবেন না। ফারিয়া ফাইজের কথা মতো ফাইজের কাঁধে পা দিয়ে দেওয়ালের উপর উঠল। ফাইজ দেওয়াল টপকে রাস্তায় দাঁড়িয়ে দুহাত পাড়িয়ে দিয়ে, ম্যাডাম এবার আসুন। ফারিয়া ফাইজের কথা মতো নিচে নামতে গেল। ফাইজ ফারিয়াকে ধরতে যেয়ে ফারিয়াকে নিয়ে পড়ে গেল। ফারিয়া ফাইজের বুকের উপর পড়ল। ফারিয়া ফাইজের চোখের দিকে তাকিয়ে, ফাইজ ফারিয়ার চোখের দিকে তাকিয়ে আছে। রাস্তার মানুষ তাকিয়ে পড়ল। এদিকে ক্যাম্পাসের ভেতর বন্দুকধারী লোকেদের দেখে ক্যাম্পাসের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। বন্দুকধারী লোকগুলো আঙ্গুলের ইশারা দিয়ে সবাইকে চুপ থাকতে বলল। কয়েকজন বন্দুক হাতে নিয়ে ফারিয়ার ক্লাসে প্রবেশ করল। বন্দুক হাতে প্রবেশ করতেই ক্লাসের সবাই ভয়ে চিল্লিয়ে ওঠে। একজন বলল চুপ হতে। সবাই ভয়ে চুপ হয়ে গেল। আরেকজন ফারিয়ার নাম ধরে ফারিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু ক্লাসের ভেতর ফারিয়াকে খুঁজে পাচ্ছে না। ফাইজ ফারিয়ার হাতের দুই বাহু ধরে, ম্যাডাম ওঠেন, সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। ফাইজের কথাই ফারিয়া লজ্জা পেয়ে উঠে গেল। ফাইজ একটা খালি রিক্সা ঠিক করে ফারিয়াকে নিয়ে রিক্সায় উঠে বসলো। রিক্সা অন্য পথ দিয়ে যেতে লাগলো। এদিকে ফারিয়াকে ক্লাসে না পেয়ে একজন শিলার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, ফারিয়া কোথায় গেছে? সত্যি করে বল, না হলে একে এখানেই শেষ করে দিব। স্যার ভয়তে ভয়তে বলল, ফারিয়াকে নিয়ে মাত্র বের হয়ে গেছে। স্যারের কথা শেষ হতে না হতেই কয়েকজন দৌড়ে বাহিরে যেয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর মুখোশধারী লোকরা এসে বলল, কোথাও নেই ফারিয়া। সবাই ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসে চলে আসলো। ফারিয়াকে পাওয়া যায়নি, পালিয়েছে। আরিফ খবরটা শুনে বেশ খুশি হলো। আরিফদের থেকে বন্দুক নামিয়ে একজন বলল, ও কতদিন পালাবে? আমাদের হাতে পড়তে হবে। যত পারিস গার্ড বাড়িয়ে নিস, আর তোদের বস আব্দুল কাদেরকে বলিস মেয়েকে বাঁচাতে। কথাগুলো বলে মুখোশধারী লোকগুলো গাড়িতে উঠে চলে গেল। আরিফ ফোন বের করে ফারিয়াকে কল দিবে ভেবে কল দেয়নি। দুজনকে পাঠালো দেখার জন্য। রিকশায় ফারিয়া ফাইজের দিকে তাকিয়ে, তুমি এমনভাবে আমাকে বের করে আনলে কেন? এখন তো বলো। আমি ভিপি স্যারের রুম থেকে বের হয়ে দেখি আমাদের লোকেদের কারা যেন বন্দুক তাক করে চারপাশ দিয়ে ঘিরে ধরে। ওদেরকে অমন অবস্থা দেখে আপনাকে নিয়ে পালিয়ে আসি। ফাইজ ফারিয়ার কথা শুনে অবাক হয়ে গেল। ফারিয়া রাগ দেখিয়ে ফাইজকে অনেক কিছু বলল। ফাইজ চুপ করে সবটা শুনছে, কোনো কিছু বলছে না। ফাইজের নিশ্চুপ হওয়া দেখে ফারিয়া বলল, তুমি এটা ঠিক করনি। ওরা বিপদের মধ্যে জেনেও তুমি আমাকে নিয়ে আসলে। ওদের যদি কিছু হয়ে যায় আমি ওদের বিপদে রেখে পালাতে পারবো না। ম্যাডাম ওদের কোনো ক্ষতি হবে না, যদি ক্ষতি করতো তাহলে ঘিরে না ধরে গুলি চালিয়ে দিত। ফারিয়া ব্যাগ থেকে ফোন বের করে আরিফকে কল দিল। ফাইজ বলল, ম্যাডাম এখন কল দিয়েন না। ফারিয়া রাগ দেখিয়ে বলল, আমি তোমার মতো ভীতু না।
যারা আমার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতে ভাবে না, আমি তাদের বিপদের মুখে ফেলে রেখে আসতে পারবো না কখনো। আরিফ কল রিসিভ করেই বলল, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ওরা আপনাকে পায়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমাদের কোনো সমস্যা হয়েছে কি? আমি আসছি। না ম্যাডাম, আসতে হবে না, আমরা ঠিক আছি। আপনি কোথায় এখন? রিক্সায়, বাসার কাছাকাছি। ফায়েজ আমাকে জোর করে কিছু না বলে নিয়ে এসেছে, এখন আমাকে এসব কিছুই বলল। ফায়েজ খুব ভালো কাজ করেছে। আপনি বাসায় যান, আমি এসে কথা বলছি, পুরো বিষয়টি জানাচ্ছি। ফোনটা কেটে দিল। ফারিয়া ফায়েজের দিকে তাকালো, রিক্সা গেট দিয়ে বাড়ির ভেতর ঢুকলো। আশরাফ সাহেব ফারিয়াকে রিক্সায় আসতে দেখে এগিয়ে গেল। ফারিয়া রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে দিল। রিক্সাওয়ালা চলে গেল। ফায়েজকে চলে যেতে বলল। ফায়েজ চলে গেল। ফারিয়া পিছন ঘুরে আশরাফ সাহেব বলল, মামুনি তুমি রিল্যাক্স করে আসলে, বাকিরা কোথায়? কথাগুলো বাকিদের জিজ্ঞেস করে জেনে নিও। আপনাদের পেছনে শত্রু লেগেছে, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। ফারিয়া কথাটা বলে চলে গেল। আশরাফ সাহেব অবাক হয়ে গেল। বাসার সামনে দাঁড়িয়ে আশরাফ সাহেব পায়চারি করতে শুরু করলো। কিছুক্ষণ পর গার্ডদের গাড়ি বাসার ভিতর ঢুকলো। আরিফ গাড়ি থেকে নামতেই আশরাফ সাহেব আরিফকে বকাঝকা করতে লাগলো। আরিফকে কোনো কিছু বলার সুযোগ দিচ্ছে না। ফারিয়া আশরাফ সাহেবের চিল্লাপাল্লা শুনে বের হয়ে আসলো। ফারিয়া আশরাফ সাহেবকে থামতে বলে আরিফকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? পুরো ঘটনাটি বলো। আশরাফ সাহেব ফারিয়ার দিকে তাকিয়ে বলল। আরিফ এক এক করে সব ঘটনা বলল। ফারিয়া আর আশরাফ সাহেব অবাক হয়ে গেল। আরিফ সব কিছু বলা শেষে বলল, ফায়েজ সময় মতো আপনাকে নিয়ে না পালালে হয়তো আমরাও লাশ হয়ে ফিরতাম। ফারিয়া হা হয়ে গেল। রিকশায় বসে ফায়েজকে রাগ করে অনেক কিছুই বলেছে। আশরাফ সাহেব বলল, তুইও কি ওদের কাউকে চিনিস? কারা ছিল? না, সবার মুখ বাধা ছিল, কাউকে চেনা যায়নি। কার এত বড় বুকের কলিজা আমার দিকে চোখ তুলে কথা বলে? আমি ওদেরকে ছাড়বো না, যা তোরা এখান থেকে। ফারিয়া ঘরে চলে গেল। আশরাফ সাহেব টেনশনে পড়ে গেল। কেমন কাজ করতে পারে? এত বড় সাহস পেল কোথা থেকে? আশরাফ সাহেব রাজাকে ফোন করে সব কিছু বলল। রাজা সব জায়গায় খোঁজ লাগাতে বলল আর বলল খেয়াল রাখতে। আশরাফ সাহেব কথাটা বলে কল কেটে দিল। রাত ৩টা। বাংলা বাড়ির ভেতর ধস্তাধস্তি চলছে। তার ভেতর মুখোশ পরা একজন প্রবেশ করতেই হা হয়ে গেল। সন্ধ্যার পর ফায়েজের ফ্ল্যাটে গেল। দরজায় কলিং বেল চাপতেই ফায়েজ দরজা খুলে ফারিয়াকে দেখল। ম্যাডাম, আপনি আমাকে ডাক দিতেন, আমি আসতাম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? ফারিয়া ঘরের ভেতর ঢুকে, কি করছো? কিছু না, শুয়েছিলাম। ফারিয়া ফায়েজের হাতের দিকে তাকিয়ে দেখল ফায়েজের হাতে কিছুটা ছিলে গেছে। ফারিয়া বলল, হাতে কিছু লাগাওনি? খুব লেগেছে? না না, এটা তো কিছু না। রেডি হয়ে নিচে এসো, অপেক্ষা করছি। ফারিয়া কথাটা বলে চলে গেল। কিছুক্ষণ পর ফায়েজ রেডি হয়ে নিচে আসলো। ফারিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে ফারিয়া গাড়িতে উঠল। ফায়েজকে উঠতে বলল। ফায়েজ সামনে বসে, ম্যাডাম আপনি চালাবেন? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না, ড্রাইভার থাকতে আপনি চালাবেন কেন? আর বাকিরা কোথায়? ওদের কাউকে সাথে নিব না, নিলে বুঝতে পারবে আমার শত্রু পক্ষের লোকজনই, তাই। ফারিয়া গাড়ি স্টার্ট করলো। ফায়েজ আর কিছু জিজ্ঞেস করলো না। গাড়ি বাসার ভেতর থেকে বের হয়ে গেল। রাত 10টা। রেল স্টেশনের পাশে পুলিশের জিপের সামনে রাহি বসে আছে, পাশে ঐশী দাঁড়িয়ে আছে, পিছনে সোর্সরা দাঁড়িয়ে। ঐশী রাহির সাথে কথা বলছিল। হঠাৎ করে দুজনে গলার আওয়াজ ভেসে আসলো, বাঁচাও আমাদের, সব কিছু চিন্তায় করে নিয়ে গেল। ঐশী চিৎকার করে বলল, স্যার ওখানে মনে হয় কেউ ছিনতাই করছে, আমাদের যাওয়া উচিত। রাহি ঐশীর কথা শুনে গাড়ির উপর থেকে নেমে গাড়ির ভেতরে বসলো। ঐশীর সামনের দিকে এগিয়ে গেল। রাহি ঐশীকে ডাক দিল। ঐশী পিছে ফিরে দেখলো রাহি গাড়ির ভেতর থেকে ডাকছে। ঐশী এগিয়ে এসে, স্যার গাড়িতে উঠলেন? তুমি না বললে আমাদের যাওয়া উচিত, তাই যাচ্ছি। স্যার আমি ওখানে ছিনতাইয়ের হাত থেকে সবাইকে রক্ষা করতে যাওয়ার জন্য বলছি। কি দরকার ওদের বিরুদ্ধে যাওয়ার? বলা তো চায় না, ওদের ধরতে গেলে কার না কার পরিবার আবার ক্ষতির মুখে পড়বে। যেটা হচ্ছে হতে দাও, গাড়িতে ওঠো। স্যার তাই বলে এভাবে চোখের সামনে? রাহি ঐশীকে ধমক দিয়ে, গাড়িতে ওঠো, যা বলেছি তাই করো, কথা বাইরে গেলে চাকরি কিন্তু থাকবে না। ঐশী আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। পুলিশের জিপ
চলে গেল। রাত 11টা। ফারিয়া ফাইজকে নিয়ে অনেক জায়গা ঘুরলো, অনেক কথা হয়েছে দুজনের। ফারিয়া গাড়ি চালাচ্ছে, ফাইজ বলল, ম্যাডাম রাত হয়ে গেছে, বাসায় ফিরবেন না? আঙ্কেল টেনশন করবে। হ্যাঁ, ফিরবো একটু পর। ফারিয়া গাড়ি চালাতে লাগলো। ফাইজ চুপ হয়ে গেল। রাহির গাড়ি থানার সামনে এসে দাঁড়ালো। রাহি গাড়ি থেকে নেমে, তোমাদের আজ সবার ছুটি, যে যার বাড়ি চলে যাও। রাহির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঐশী বলল, স্যার এখন তো ডিউটির সময়, কি বলছেন এগুলো? তুমি এত বেশি বকবক করো না, চুপ থাকতে পারো না? ভুলে যাও না আমি তোমার সিনিয়র, আমার থেকে কৈফিয়ত চাও? ঐশী মাথা নিচু করে নিয়ে, সরি স্যার। রাহি সবাইকে বাসায় চলে যেতে বলে নিজেও থানার ভিতর ঢুকে পড়ল। ঐশী বাকিরা গাড়িতে করে যে যার বাসায় উদ্দেশ্যে রওনা হলো। ফারিয়া গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। পাশে তাকিয়ে দেখলো ফাইজ গাড়ির ভেতর কখন যে ঘুমিয়ে পড়েছে ফারিয়া খেয়াল করেনি। ফারিয়া ফাইজের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে ঘুমন্ত মানুষটাকে ডাকাটা ঠিক হবে কি না। ভাবতে ভাবতে ফারিয়া ফাইজের মুখের উপর হাত দিয়ে ফাইজকে আস্তে করে ডাকতে লাগলো। ফাইজ ঘুম থেকে লাফিয়ে ওঠে। কোথায়? ফারিয়া হাত সরিয়ে নিয়ে, বাসায় চলে এসেছি। সরি ম্যাডাম, কখন যে ঘুমিয়ে পড়ছিলাম মনে নেই। ঠিক আছে, তাহলে এখন যে ঘুমাও, সকাল সকাল চলে এসো। ঠিক আছে। ফারিয়া গাড়ি থেকে নেমে ঘরের দিকে গেল। ফাইজ নেমে চলে গেল। রাত 1টা। ফারিয়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো, আর সকালের ঘটনা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। ফাইজ হাত ধরে টেনে নিয়ে গেল। ওর পিঠে ভর দিয়ে দেওয়ালের উপর উঠলাম, আবার নামতে যে ওর বুকের ওপরেই পড়ে গেলাম। না না, এসব আমি কি ভাবছি, আজ কেন এমন লাগছে আমার? দূর, আগে তো কখনো এমনটা হয়নি। কী সব ভাবছি আমি? ফারিয়া চোখ বন্ধ করে আবার চোখ খুলে ফেল। ফারিয়া ভাবতে লাগলো ফাইজ না থাকলে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। ফারিয়া শুয়ে শুয়ে এগুলোই ভাবতে লাগলো। রাত 2টা। একটা মেয়ে গাড়ি থেকে নেমে ভিসি স্যারের বাংলোর ভেতর ঢুকলো। ভিসি স্যার মেয়েটাকে দেখে, এতক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম, লেট করলে কেন? মেয়েটাও বলল, ফাইলটা রেডি করতে দেরি হয়ে গেল। ভিসি স্যার হেসে দিয়ে, আমার জন্য রেডি হয়ে এসেছো তো, নাকি আমি রেডি করব? মেয়েটা কাপা কাপা গলায়, মানে স্যার? ভিসি ধমক দিয়ে মেয়েটাকে বলল, তোকে গভীর রাতে এমনি এমনি ডাকিয়ে এনেছি তোর ফাইলে সই করার জন্য। আমাকে খুশি করতে না পারলে তোর কোনো সই হবে না, বরং তোর লাইফটা পুরো বরবাদ করে দিব। মেয়েটা স্যারের ধমকে ভয় পেয়ে গেল। ভিসি উঠে এসে মেয়েটার কাঁধে হাত রেখে, এখন আমাকে খুশি করে দে, তোর লাইফ উঁচুতে পৌঁছে যাবে। মেয়েটা ইতস্তত বোধ করলো। স্যার মেয়েটার চুল মুখ ঘুরে ঘুরে হাত দিল। মেয়েটা পুরো অবশ হয়ে গেল, কী করবে বুঝতে পারছে না। হঠাৎ করে স্যার মেয়েটাকে জড়িয়ে ধরল। মেয়েটা ছাড়ানোর চেষ্টা করে। ছেড়ে দেন আমাকে, আমার কোনো সইটিও লাগবে না, আমাকে যেতে দেন। আমাকে কেন মিথ্যে বলে নিয়ে আসলেন? একবার যখন এসেই পড়েছিস, ওর সর্বোচ্চ লুট না করা পর্যন্ত তো ছাড়ছি না। আপুষে দিলে ভালো, না দিলে জোর করেই করতে হবে। দুজনের ভেতর ধস্তাধস্তি শুরু হয়ে গেল। মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। স্যার মেয়েটার সাথে ধস্তাধস্তি করতে করতে মেয়েটাকে নিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। ঠিক তখনই স্যারের কাঁধে কারোর হাতের স্পর্শ পড়ল। স্যার এক হাত দিয়ে হাতটা সরিয়ে দিল, আবারও স্যারের কাঁধে হাত দিল। স্যার বিরক্ত হয়ে হাতটা ছিটকে দিয়ে সরিয়ে পিছে তাকিয়ে চিলিয়ে, দেখছিস না আমি কাজে ব্যস্ত, তারপরও কেন ডিস্টার্ব করছিস? আমার খাওয়া শেষে তোদেরও দিব। স্যার কথাটা বলতে বলতে তাকিয়ে দেখলো তার সামনে মুখোশ পরা একজন দাঁড়িয়ে। স্যার চমকে ওঠে, কে তুই? এখানে কিভাবে আসলি? মেয়েটা বিছানা থেকে উঠে ওনা ঠিক করে নিয়ে পাশে সরে গেল। মুখোশ পরা লোকটা বলল, শ্যাডো, তোর পাপের ঘোড়া শেষ করতে চলে আসলাম। স্যার পিছনে সরতে গেল। শ্যাডো দুহাত দিয়ে স্যারের মুখ সজোরে চেপে ধরে ছেড়ে দিল। স্যারের চোখে অন্ধকার দেখতে লাগলো। কানের পর্দা মনে হয় ফেটে গেছে, কান দিয়ে রক্ত বের হতে লাগলো। শ্যাডো মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ভয়তে গুটিসুটি হয়ে বসে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। আমাকে বলেছে স্যার ভোরে দেশের বাইরে চলে যাবে, আসতে কিছুদিন সময় লাগবে। এখনই কাগজে সই করাতে না পারলে কাগজ নষ্ট হয়ে যাবে, তাই এক্ষুনি যেতে হবে। আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, আর এসে আর ওই বদমাশটা আমাকে।
মেয়েটা হু হু করে কান্না করে দিল। শ্যাডো স্যারের বুকে সজোরে পা দিয়ে লাথি মারল। স্যার সিটকে বিছানার উপর শুয়ে পড়ল। শ্যাডো স্যারের বুকের উপর বসে। অনেকের জীবন এভাবে নষ্ট করেছিস, ওদের দুর্বলতা নিয়ে অনেক খেলা করেছিস, এখন আমি তোকে নিয়ে খেলা করব। হা 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 হা। তুই আমাকে চিনিস না, আমার লোকজন এসে তোকে শেষ করে ফেলবে। আমাকে ছেড়ে দে, নইলে তুই বাঁচতে পারবি না। আমাকে চিনতে পারিসনি এখনো। তুই কি ভেবেছিস আমি তোর লোকেদের বাঁচিয়ে রেখে এসেছি? কেউ নেই, সবাইকে একসাথে মেরে দিয়েছি। এখন শুধু তুই বাকি, আর তোর এই করুণ অবস্থা সারা বিশ্ব দেখবে। হা 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 হা। শ্যাডো জোরে জোরে হাসতে লাগলো। স্যারকে টেনে দাঁড় করিয়ে হাত দুটো বাঁধল। শ্যাডো মেয়েটাকে চোখ বন্ধ করতে বলল। মেয়েটা চোখ বন্ধ করে ফেল। স্যারের প্যান্টটা খুলে গোপন অঙ্গের সাথে ভারী এক টুকরো পাথর বেঁধে দিয়ে। দেখা তোর শক্তি, অনেক শক্তি দেখিয়েছিস, এখন দেখা তোর শক্তি। স্যার কিছু বলতে যাবে, তখনই শ্যাডো মুখে টেপ লাগিয়ে দিয়ে বলল, শ্যাডোর শহরে কোনো কথা হবে না, কাজ হবে শুধু। শ্যাডো স্যারের পাছার উপর মারতে লাগলো সজোরে। স্যার কষ্ট করে সামনের দিকে যেতে পারছে, মুখ বাঁধা বিধায় কোনো শব্দ করতে পারছে না। স্যারকে মারতে লাগলো, পা থেকে শুরু করে পিঠের উপর পর্যন্ত মারতে লাগলো, আর অনেক কিছু বলতে লাগলো। মারতে মারতে ফ্লোরে শুয়ে ফেললো স্যারকে। গোপন অঙ্গের সাথে ফ্লোরে পেরেক ঘাটাতে লাগলো, আর এক হাত দিয়ে মুখের টেপ খুলে দিল। স্যার আর্তনাদ করতে লাগলো, জোরে চিৎকার দিয়ে যন্ত্রণা সহ্য করতে লাগলো। মেয়েটার চিৎকার শুনে ভয়তে বেহুশ হয়ে গেল। শ্যাডো যন্ত্রণা দিতে দিতে স্যারের শরীর নিথর করে দিল। ভোর 6টা। বাংলো বাড়ির গেট খোলা দেখে এক চোর ভিতরে উকি মারল। ভেতরটা ফাঁকা দেখে মনে মনে বলতে লাগলো, ভেতরটা ফাঁকা, ভেতরে কেউ নেই, যে দেখি, না থাকলে ভালো দান মারা যাবে। চোরটা খুশি মনে ভেতরে প্রবেশ করলো, দেখলো ফাঁকা। প্রবেশ করতে করতে মেন দরজা দিয়ে ঘরে ঢুকতে যাবে, তখনই ফ্লোরে নিথর দেহগুলো দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। এক দৌড়ে বাংলো বাড়ি থেকে বাইরে চলে আসলো। কিছুক্ষণ পর বাংলোর সামনে প্রশাসনে কয়েকটা গাড়ি থামলো। ঐশী গাড়ি থেকে নেমে বাংলোর ভেতর ঢুকলো। ঢুকে লাশগুলো দেখে চোরকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন এখানে লাশ পড়ে আছে? চোর ভয়ে বলতে লাগলো, আমি যাচ্ছিলাম, তখন দেখি গেটটা পুরো খোলা, এমনভাবে তো কোনোদিন খোলা দেখিনি। উকি দিতেই দেখি এই অবস্থা। ঠিক আছে, আপনি আসতে পারেন। চোর লোকটা চলে গেল। ঐশী আরও অনেকে বেশ ভালো করে সব কিছু পর্যবেক্ষণ করছে। এদিকে ভার্সিটির মেন গেটের সামনে ভিসি স্যারের লাশ ঝুলতে দেখে পুলিশ খবর দেয়। রাহি বাংলোর দিকে যাত্রাপথে খবরটা পেয়ে ভার্সিটির দিকে যাত্রা করলো। রাহি ঐশীকে ফোন দিয়ে বিষয়টা জানালো। ঐশী রাহিকে বলল, স্যারের বাংলোতে সবাই পড়ে আছে, স্যার ভার্সিটির গেটে ঝুলছে, এখান থেকে কিভাবে ওখানে চলে গেল? কেসটা খুবই জটিল মনে হচ্ছে, দেখি কি অবস্থা। রাহি কল কেটে দিল। স্যারের লাশ ঝুলছে খবরটা সব জায়গায় পৌঁছে গেল। শিক্ষার্থীরা হল থেকে দ্রুততার সাথে ভার্সিটির গেটের সামনে এসে জড়ো হলো। ঝুলন্ত লাশ সবাই ঝুলতে দেখে অবাক হয়ে গেল। সবার ভেতর আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ কান্না করে দিল, কেউ কেউ নিজেদের ভেতর কথা বলতে লাগলো। এদিকে বাংলোর সামনে মিডিয়ার লোক এসে হাজির হয়ে নিউজ করতে লাগলো, যে যার মতো করে সংবাদ পেশ করতে লাগলো। ভেতরে প্রশাসনের লোকেরা তাদের তদন্তের কাজ করে যাচ্ছে, যদি কোনো ক্লু পায়। কিছুক্ষণের ভেতর রাহি সোর্স নিয়ে গেটের সামনে পৌঁছে গেল। রাহি গাড়ি থেকে নেমে গেটের সামনে দাঁড়িয়ে লাশটার দিকে তাকালো। সোর্সদের নামাতে বলে তারা লাশটা নামিয়ে ফেলে। সাথে সাথেই সবার ফোনে শব্দ বেজে উঠল। সবাই ফোনটা বের করে দেখে একটা ভিডিও ক্লিপটা দেখে সবার আগ্রহটা বেড়ে গেল। সবাই ভিডিওটা চালু করতেই হা হয়ে গেল। ভিডিওতে স্যারের কৃতকর্মের সকল কিছু দেওয়া রয়েছে। সবাই সবটা দেখে সিসি করতে লাগলো, কেউ কেউ তো বলতে লাগলো, এত ভালো যাকে জানলাম, যার জন্য এত কষ্ট দিলাম, সেই কিনা এতটা খারাপ। শিক্ষার্থী সবার মুখে ছিছি শব্দে ভরে উঠল। কেউ জুতো খুলে মারতে লাগলো। রাহি পরিস্থিতি বুঝে সোর্সদের লাশ গাড়িতে ওঠাতে বলল। লাশ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। রাহি বাংলোর দিকে যাত্রা করলো। এদিকে ফারিয়া খবর পেয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠল। আরিফরা চলে আসলো। ফারিয়া নিজ গাড়ি ড্রাইভ করতে লাগলো, পিছনে আরিফরা। রাহি বাংলো বাড়ির সামনে আসতে মিডিয়ার লোকজন রাহিকে ঘিরে ধরে। স্যার, আপনি কি বুঝতে পারছেন এই খুনগুলো কে করেছে? দেখুন, তদন্ত ছাড়া তো কিছু বলা যাচ্ছে না।
আমার টিম ভেতরে কাজ করছে, ওদের থেকে কিছু তথ্য পেলে আপনাদের কাছে উপস্থাপন করব। রাহি কথাগুলো বলে ভিতরে চলে গেল। রাহিকে দেখে স্যালুট করলো। রাহি জিজ্ঞেস করলো, কোনো তথ্য কি পেয়েছো? না স্যার, তদন্ত চলছে, তবে এখানেও শ্যাডোর নাম দেখছি। রাহি হা হয়ে, শ্যাডো? কে এই শ্যাডো? এর নামে অনেক কিছু শুনেছি, কিন্তু দেখতে পাই না। স্যার কি করব এখন? এখন বাইরে কিছু বলতে হবে না, শ্যাডোর নাম তো নেই। আগে শ্যাডোকে ধরি, তারপর সব প্রকাশ করব, নাহলে অনেকে অনেক কিছু বলবে খারাপ। ঠিক আছে স্যার। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো, আমি মিডিয়া সামলাচ্ছি। ইয়েস স্যার। রাহি বের হয়ে এসে মিডিয়ার লোকেদের সাথে কথা বলতে লাগলো আর একটা ভিডিও ফুটেজ দেখাতে লাগলো। সবাই ফুটেজ দেখে অবাক হয়ে গেল। মিডিয়ার লোকজন ফুটেজ দেখে কথা অন্যভাবে বলতে লাগলো। এদিকে ফারিয়া গাড়ি ড্রাইভ করছে, তখন সামনে কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়ল। ফারিয়া জোরে ব্রেক কষলো, পিছনে গার্ডসদের গাড়ির উপর গুলি ছুটতে লাগলো। গাড়ি তাল হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগলো। সামনে বসা আরিফ গ্লাস ভেঙে সামনের দিকে উড়ে যেয়ে পড়ল। গাড়ি থেকে বন্দুক হাতে মুখোশ পরা একজন নেমে ফারিয়ার গাড়ির দরজা খুলে ফারিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। ফারিয়া বারবার বলতে লাগলো, ছেড়ে দাও আমাকে, তোমরা ভুল করছো। ফারিয়ার কথা কেউ শুনল না। ফারিয়াকে গাড়িতে উঠে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেল, হাত দুটো বাঁধলো, গাড়ি চলে গেল। আরিফ ফোন বের করে আশরাফ সাহেবকে কল দিয়ে বলল সবটা। আশরাফ সাহেব অবাক হয়ে গেল। রাত 10টা। আব্দুল কাদের ফোন রিসিভ করতে পুরো ঘটনা শুনে থ হয়ে গেল। আশরাফ সাহেব ফারিয়ার কিডন্যাপের খবর পেয়ে মাথা পুরো খারাপ হয়ে গেল। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করলো। আশরাফ সাহেব ফোন বের করে রাজাকে কল করলো। রাজা কল রিসিভ করতেই আশরাফ সাহেব গালি দিয়ে, তোকে আমি বলেছি খোঁজ নে, তুই আমাকে কেন খোঁজ দিয়েছিস? ফারিয়া মামুনিকে কারা কিডন্যাপ করেছে? সন্ধ্যার ভিতরে ফারিয়া মামুনিকে না পেলে তোদের কি অবস্থা করব দেখতে পারবি। আশরাফ সাহেব কথাটা বলে কলটা কেটে দিল। এক এক করে শহরের সবাইকে কল দিয়ে বিষয়টা জানালো। সবশেষে প্রশাসনের বড় অফিসারকে কল করে বলল সবটা। আব্দুল কাদের যেন এই নিউজটা না জানে সেদিকেও খেয়াল রাখতে বলল। আশরাফ সাহেব গাড়ির ভেতরে কথা বলতে বলতে গন্তব্য স্থানে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে আরিফসহ বাকি গার্ডসদের গালি দিয়ে বকতে শুরু করলো। সবে মাথা নিচু করে দাঁড়িয়ে শুনতে লাগলো। আশরাফ সাহেব রেগে মেগে বলল, তোদের পুষছি কি চেহারা দেখার জন্য? তোরা কেন ওদের গুলি করে মামুনিকে বাঁচালি না? মামুনিকে নিয়ে গেল কি করে? স্যার, ওরা আমাদের চারপাশ দিয়ে ঘিরে ধরে বন্দুক তাক করেছিল। আমরা অ্যাকশন নিতে গেলে ম্যাডামের বড় বিপদ হয়ে যেত। যেখান থেকে পারিস মামুনিকে আজকের ভেতরে খুঁজে বের করে এনে দিবি, তা না হলে তোদের কেউই বাঁচতে পারবি না। গার্ডসরা ভয় পেয়ে গেল। আরিফরা গাড়িতে উঠল। আশরাফ সাহেব আরিফকে ডেকে বলল, এই খবরটা যেন আমার বন্ধু কোনোভাবে না জানে, যদি যায় তার কানে তো বুঝেছিস। আরিফ মাথা নাড়ল। আশরাফ সাহেব জিজ্ঞেস করলো, নতুন ছেলেটা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও মনে হয় বাসায়, ম্যাডাম ওকে না নিয়ে চলে এসেছে। ঠিক আছে, যা, যেখান থেকে পারিস সন্ধ্যার আগে মামুনিকে হাজির করবি। আরিফরা চলে গেল। আশরাফ সাহেব দাঁড়িয়ে ভাবতে লাগলো, কে হতে পারে আমাদের শত্রু? ওদের চাওয়া পাওয়া কি? এদিকে রাহি বাংলো বাড়িতে ঐশীর সাথে কথা বলা শেষ করে বের হবে, তখনই বড় অফিসারের কল আসলো। রাহি কল রিসিভ করতেই ওপাশ থেকে বড় অফিসার রাহিকে সব কিছু বলে চাপ দিল। তাড়াতাড়ি যেন ফারিককে খুঁজে বের করা হয়। কথাগুলো বলেই কল কেটে দিল। ঐশী রাহির মুখ দেখে বলল, কি হয়েছে স্যার? কার ফোন ছিল? অফিসার স্যারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে কিডন্যাপ হয়েছে। ঐশী অবাক হয়ে, হোয়াট? এই খবরটা যেন পাসকার না হয়। আমাদের এমনভাবে তল্লাশি চালাতে হবে যেন কেউ বুঝতে না পারে। আব্দুল কাদের সাহেবের কানেও যেন না যায় মেয়ে কিডন্যাপ হয়েছে। ঐশী হা হয়ে, আপনি কি করবেন ঠিক করলেন? ডিউটি তো পালন করতে হবে। তোমার এদিকটা শেষ হলে চলে এসো, আমি দেখছি কি করা যায়। রাহি চলে গেল। ঐশী ভেতরের দিকে দেখতে লাগলো। সকাল 11টা। ফাইজ ঘুম থেকে উঠে দেখে 11টা বেজে গেছে। লাফ মেরে উঠে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে নিচে ফারিয়ার বাসার সামনে আসলো। এসে দেখলো পুরো ফাঁকা। ফাইজ দারোয়ানকে জিজ্ঞেস করলে বলল, ফারিয়া সকালেই বের হয়ে গেছে, কিছুক্ষণ পর সাহেব বেরিয়ে গেছে। ফাইজ কথাগুলো শুনে অবাক হয়ে গেল। ফাইজ মনে মনে ভাবতে লাগলো, ম্যাডাম সকাল সকাল বের হয়ে গেল, আমাকে ডাকলো না, কোথায় গেল, সাথে নিল না, আমার উপর কি রাগ করেছে? আমি বুঝি না, মাঝে মাঝে ম্যাডামের হয় কি
ফাইজ আনমনে কথা বলতে বলতে নিজের ফ্ল্যাটে এসে রুমে ঢুকে পড়ল। মাথার ভেতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। ফাইজ বসতে যাবে তখনই কেয়ারটেকার এসে ফাইজকে বলল। নিচে সাহেব ডাকছে। ফাইজ জিজ্ঞেস করলো, কেন ডাকছে? জানি না, এক্ষুনি নিচে যেতে বলেছে। কেয়ারটেকার কথাটা বলে চলে আসলো। পিছনে ফাইজ গেল। ফাইজ আশরাফ সাহেবকে দেখলে এমনিতেই ভয় পায়, তার উপর ওকে নিচ থেকে ডেকেছে কি না কি বলে। ফাইজ ভাবতে ভাবতে আশরাফ সাহেবের সামনে দাঁড়াতেই ফাইজকে ধমক দিয়ে বলল, ওদিকে সর্বনাশা হয়ে গেল, তুই বাসার ভেতর ঘুমাচ্ছিস? ফাইজ আশরাফ সাহেবের ধমক শুনে কাঁপতে শুরু করলো। আশরাফ সাহেব ফাইজের কাঁপা দেখে বলল, তোরে কি দেখে যে মামুনি ওর বডিগার্ড বানাইছে কে জানে, ধমক দেওয়ার আগেই কাঁপতে শুরু করলি, মনটা চায় তোরে। কথাটা বলেই হাত উঁচু করলো। ফাইজ পেছনে কিছুটা সরে গেল। ফাইজ বেশ ভয় পেয়ে গেল। আশরাফ সাহেব রেগে বলল, ফারিয়া মামুনিকে কারা কিডন্যাপ করেছে তা জানি না, তবে মামুনিকে সন্ধ্যার ভেতরে বাসায় না নিয়ে আসতে পারলে বাঁচতে পারবি না। ফাইজ পুরো হা হয়ে গেল। আশরাফ সাহেব চলে গেল রাগ দেখিয়ে। ফাইজটাই দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো, ম্যাডামকে কিডন্যাপ করেছে, তাহলে ভার্সিটিতে যাদের দেখছিলাম তারাই কি তাহলে ম্যাডাম সাহেবকে বলেননি কিছু? আমি এখন কোথায় খুঁজব এই বড় রাজ্যে? ম্যাডামের কোনো ক্ষতি হলে তো সাহেব বলেছে বাঁচতে দিবে না। ম্যাডামের ক্ষতি হওয়ার আগেই আমাকে শহর ছেড়ে পালাতে হবে, না হলে এই শহরেই মেরে ফেলবে। আমার স্বপ্ন পূরণ হবে না, চলে যাব আমি, থাকবো না। ফাইজ মনে মনে একা বক বক করতে করতে গেটের বাহিরে বের হয়ে হাঁটতে শুরু করলো। এদিকে রাজা আরিফরা পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। তারা দেখলো মেন কয়েকটা পয়েন্টে তল্লাশি চলছে। আশরাফ সাহেব কয়েক জায়গায় খোঁজ নিল, কিন্তু সেখানে কেউ নেই। রাজা ছোট বড় সব কিডন্যাপার মাফিয়াদের থেকে খোঁজ নিতে লাগলো, কিন্তু তারা এমন কাজ করেনি আজ। দুপুর গড়িয়ে গেল, কিন্তু ফারিয়ার কোনো খোঁজ পেল না। আশরাফ সাহেবের বাড়িতে প্রশাসনের বড় অফিসাররা এসে দেখা করে যাচ্ছে আর তথ্য নিয়ে যাচ্ছে। ফাইজ হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। অনেক খিদে লেগে গেছে। হাঁটতে হাঁটতে পকেটে হাত দিয়ে দেখলো কাছে কয়েক রুপি রয়েছে। রুপিগুলো দোকানদারকে দিল। দোকানদার এক পিস রুটি দিল। ফাইজ শুকনো রুটি চিবোতে লাগলো। ফাইজ রুটি চিবাচ্ছে আর মনে মনে ভাবছে, আমাকে আরও অনেক পথ হাঁটতে হবে। ওরা আমাকে খুঁজে পাওয়ার আগেই রাজ্য ছেড়ে চলে যাব। দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা হয়ে গেল, কেউ ফারিয়ার খোঁজ পেল না। আশরাফ সাহেবের সামনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আশরাফ সাহেব বাজে ভাষায় গালিগালাজ করতে লাগলো সবাইকে। আশরাফ সাহেব সহ সবার মাথার উপর একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, কিডন্যাপারের উদ্দেশ্য কী? এতক্ষণে কিডন্যাপাররা কিডন্যাপিংয়ের কারণ কল দিয়ে বলবে, কিন্তু কেউ তো কল দিল না। তাহলে কি ওদের উদ্দেশ্য অন্য কিছু? আশরাফ সাহেব সবাইকে খোঁজার জন্য আবার বের করে দিল। যে যার মতো খোঁজ নিতে ব্যস্ত। আশরাফ সাহেবের মাথায় পুরো টেনশন। ফারিয়া মামুনিকে না খুঁজে পেলে বন্ধুকে কি জবাব দিবে? জিজ্ঞেস করলে কি বলবো এখন? ওর কানে খবর গেলে অনেক খারাপ হবে। এত কিছু কিভাবে সামলাবো? আশরাফ সাহেব পুরো বিরক্ত হয়ে গেল। রাত 10টা। আব্দুল কাদের অফিসে মিটিং নিয়ে ব্যস্ত। তখনই ফোনটা বেজে ওঠে। আব্দুল কাদের কলটা কেটে দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয়। আবারও কল আসলো, আননোন নাম্বার। কল কেটে দিল। এভাবে কয়েকবার কল কেটে দেওয়ার পর বারবার কল দেওয়ার জন্য বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। আমি মিটিংয়ে আছি, বারবার কল কেটে দেওয়ার পর কল দিচ্ছেন কেন? কি সমস্যা? ওপাশ থেকে রাগী কলেই বলল, তুই কিসের মিটিং করছিস? তোর সাথে আমার এখন মিটিং চলবে। মেয়েকে যদি বাঁচাতে চাস তাহলে কলে থাক, না হলে তোর মেয়েকে। আব্দুল কাদের কথাটা শোনা মাত্রই হা হয়ে গেল। আব্দুল কাদের থম খেয়ে, মানে? তোর মেয়ে আমার জিম্মায় রয়েছে, ভিডিও কলে দেখে নি। আগন্তুক লোকটা ভিডিও কল দিল। আব্দুল কাদের কল রিসিভ করতে থ হয়ে গেল। চেয়ারে হাত পা মুখ বাঁধা অবস্থায় ফারিয়া বসে আছে। আব্দুল কাদের পুরো থ হয়ে গেল। আগন্তুক লোকটা কল কেটে দিয়ে অডিও কল করলো। আব্দুল কাদের কল রিসিভ করতে আগন্তুক লোকটা বলল, তোর মেয়ের গায়ে এখনো টাচ করিনি। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোর মেয়েকে সুস্থ অবস্থায় দেখতে পাবি না। আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছো? কি চাও তোমরা? এই তো ঠিক লাইনে কথা বললি। ভাবছিলাম বার্গেটিং করবি তুই, তাহলে তোর মেয়ের কষ্টটাও বাড়তো। বুদ্ধিমান তুই খুব। শোন, তোর যে উত্তরের প্রপার্টিটা আছে ওইটা আমার নামে লিখে দিবি।
যদি না দিস তাহলে তোর মেয়েকে দেখো এমন কিছু করো না প্লিজ। তোমরা যা চাইবে সব দিব, তবু আমার মেয়ের কোনো ক্ষতি করো না। তোর মেয়েকে কেউ টাচ পর্যন্ত করবে না। তুই ভোর হওয়ার আগে যদি সাইন করে আমার নামে লিখে না দিস তাহলে তোর মেয়ের লাশটাও খুঁজে পাবি না। তোর সময় এখন থেকে। কথাটা বলেই কল কেটে দিল। আব্দুল কাদের হ্যালো হ্যালো বলতে বলতে দাঁড়িয়ে গেল। মিটিংয়ে থাকা লোকজন সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ জিজ্ঞেস করতে আব্দুল কাদের সবটা বলে মিটিং রেখে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। ফোনটা নিয়ে আশরাফ সাহেবকে কল দিল। কল রিসিভ করতেই আব্দুল কাদের বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমাকে একটাবার কল দিয়ে জানালি না? আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে কাউকে ছাড়বো না আমি আসছি। আব্দুল কাদের কলটা কেটে দিল কথাটা বলে। আশরাফ সাহেব পুরো অবাক হয়ে গেল। আব্দুল কাদের কিভাবে জানতে পেল, কে খবরটা দিল? আশরাফ সাহেবের মাথা পুরো নষ্ট হয়ে গেল। আব্দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদকে কল দিল। মুরাদ কল রিসিভ করেই বলল, কি বিশিষ্ট ব্যবসায়ী হঠাৎ আমাকে ফোন? ভুল করে দিলে নাকি? হ্যাঁ, আমি এখন মজা করার মুডে নেই। আমার মেয়ে ফারিয়া কিডন্যাপ হয়েছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমি আসছি। কলটা কেটে দিল। মুরাদ অবাক হয়ে গেল। এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আমি কোনো সংবাদই পেলাম না, এটা কিভাবে সম্ভব? মুরাদ রাহিকে কল করলো। রাহি কল রিসিভ করতে মুরাদ ফারিয়ার কথা বলতে রাহি বলল, আমরা অনেক আগে থেকেই খোঁজ নেওয়া শুরু করেছি, তল্লাশিও চলছে, সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও পাইনি। তাহলে কি মেয়েটাকে নিয়ে শহর ছেড়ে চলে গেছে? আমারও তাই মনে হয়। এমন কোনো জায়গা বাদ নেই যে খোঁজ বাদ রাখিনি। তুমি দরকার হলে অন্য শহরে খোঁজ নাও, তারপরও মেয়েটাকে খুঁজে বের করো। তা না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। যে কোনো মূল্যে মেয়েকে খুঁজে বের করো। মুরাদ কথাগুলো বলে কল কেটে দিল। রাত 3:30। আব্দুল কাদের দেশে ফিরে আশরাফ সাহেবের বাসায় যেয়ে রুমে ঢুকে ড্রয়ার খুলে একটা ফাইল হাতে নিল। আশরাফ সাহেব আব্দুল কাদেরের পিছনে সে ফাইল নাও দেখছে। কি করছিস বন্ধু তুই? এটা এই ফাইলটা তো উত্তরে বড় প্রয়োজন। একটা কথা বলবি না? আমার মেয়েকে এটার জন্যই কিডন্যাপ করেছে, এটা ওদের বুঝিয়ে দিয়ে আমার মেয়েকে ফিরিয়ে আনবো। আশরাফ সাহেব অবাক হয়ে বলল, কি বলছিস তুই? এটার জন্য তুই কিন্তু কম হুমকি পাসনি। ওদের হাতে চলে গেলে ধ্বংস হয়ে যাবে সব। ওখানকার মানুষগুলোর কথা চিন্তা কর একবার। হ্যাঁ, এই জন্যই আমার মেয়েকে ঠিকভাবে সেফটি দিতে পারলি না। টাকা দিয়ে কতগুলো অকর্মার দলকে রেখেছিস। আব্দুল কাদের কথাটা বলে বের হয়ে গেল। পিছনে আশরাফ সাহেব আব্দুল কাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে ফারিয়ার মুখ বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। সামনে কিছু লোক জড়ো হয়ে ড্রিঙ্কস পান করছে। কেউ কেউ হাতুড়ি পেটাচ্ছে, কেউ বন্দুক ঠিক করছে। ফারিয়া নড়াচড়া শুরু করে দিল। মুখ বাঁধা তাই ও করতে লাগলো। একজন মুখোশ পরা আগন্তুক লোক বলল, মামুনি, আর একটু কষ্ট করো, তোমার বাবা এক্ষুনি চলে আসবে। আর না আসলে তোমাকে কষ্ট দিব না। ওই যে ওদের দেখছো না, ওদের কাছে তোমাকে ছেড়ে দেব। ওরা তোমার সাথে খুব আরাম আয়েশ করবে। আগন্তুক লোকটার কথা শেষ হতে না হতেই পিছন থেকে ভেসে আসলো, আরাম আয়েশ আগে আমার সাথে করে নে, তারপর না হয় ওই মেয়ের সাথে করে নিস। আগন্তুক লোক পিছনে ফিরে দেখলো মুখোশ পরা একজন দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে তাকিয়ে পড়ল। আগন্তুক লোকটাও বলল, কে রে তুই? আমার ডেরায় তুই কিভাবে ঢুকলি? এই, ওকে কেউ দেখিসনি? আমি শ্যাডো। এই শ্যাডো কারোর ডেরায় ঢুকতে বলা লাগে না, চলেই আসে। জাকির, আড়ালে থাকলেও তুই আমার চোখ ফাঁকি দিতে পারবি না। জাকির পুরো হা হয়ে গেল। কেউ তাকে চিনতে পারছে না। সেখানে কে শ্যাডো তাকে চিনে ফেলল। ফারিয়া জাকির নাম শুনে অবাক হয়ে গেল। জাকির বলল, তোরা চোখে কি দেখিস? হ্যাঁ, বাহিরের লোক ঢুকলো, তোরা ধরলিও না। পাশ থেকে আরেকজন বলল, বস, এখানে তো কেউ কাউকে চেনার উপায় নেই, সবাই মুখোশ পরা। কথা কম বলে একে মেরে ফেলে দিয়ায়, কেউ যেন টের না পায়। জাকিরের কথা শেষ হতেই একজন হতে মোটা পাইপ ধরে সামনের দিকে এগোতে থাকে আর বলতে থাকে, একবার যখন চিনে ফেলেছিস তুই আর বেঁচে ফিরতে পারবি না। মোটা পাইপ যখন উঁচিয়ে শ্যাডোকে বাড়ি মারতে যাবে তখনই দুম করে শব্দ হয়। উঁচিয়ে মারতে যাওয়া লোকটা কয়েক কদম পিছনের দিকে উড়ে পড়ল। সবাই অবাক হয়ে গেল। শ্যাডো জোরে জোরে হেসে উঠল। সবাই তাকিয়ে পড়ল। জাকির বলল, কে কোথায় আছিস? বন্দুক নিয়ে ওর বুকটা ঝাঁঝরা করে দে, সবাইকে ডাক।
জাকিরের কথা মতো এক এক করে এক একটা জিনিস হাতে নিয়ে শ্যাডোর দিকে তীরে গেল। শ্যাডো পর্যন্ত যাওয়ার আগে সব লুটিয়ে পড়ল। জাকির এমন দৃশ্য দেখে ঘাবড়ে গেল, ভয় পেতে শুরু করেছে। জাকির দেখল শ্যাডোর পিছনে বন্দুক হাতে নিয়ে একজন এসে দাঁড়াতে লাগলো। জাকির হাঁ হয়ে কাঁপতে কাঁপতে বলল, কে তুই? আমার সাথে তোর কোনো শত্রুতা নেই, চলে যা তুই, আমাকে আমার কাজ করতে দে। জাকিরের কথা শুনে শ্যাডো জোরে হাসলো। শ্যাডোর কয়েকজনের দিকে তাকাতেই তারা জাকিরকে ধরে চেয়ারে বসিয়ে মারতে শুরু করলো। এক পর্যায়ে জাকিরের মুখোশ খুলে ফেল। ফারিয়া কিছুটা পিছনে। ফারিয়া হাঁ হয়ে দেখতে লাগলো, মনের ভেতর প্রশ্ন করা শুরু করে গেল, কে শ্যাডো? এখানে কি আমাকে বাঁচাতে আসছে নাকি? এদের থেকে ছিনিয়ে নিয়ে খারাপ কিছু করবে? ফারিয়া ভাবতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে ফারিয়ার কাঁধে হাত পড়তে ফারিয়া চমকে উঠল, পিছনে তাকিয়ে হাঁ হয়ে গেল। ফারিয়া ভাবতে লাগলো আর মনের ভেতর ভয় ঢুকতে লাগলো। ঠিক তখনই ফারিয়ার কাঁধে কারোর হাতের স্পর্শ পড়ল। ফারিয়া চমকে পিছনে তাকিয়ে চিৎকার দিবে, তখনই ফারিয়ার মুখটা চেপে ধরল। ফারিয়া হাঁ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। ফারিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিতেই ফারিয়া বলল, ফায়েজ, তুমি এখানে কিভাবে এলে? ম্যাডাম, এখন কিছু বলার সময় নেই, আমাদের পালাতে হবে, না হলে অনেক বড় বিপদ হবে। এখান থেকে কিভাবে পালাবো? ওরা তো সবাই। আপনি আমার সাথে আসুন, কোনো শব্দ করবেন না। ফারিয়া ফাইজের পিছন পিছন যেতে লাগলো। পিছনের দরজা দিয়ে ফাইজ ফারিয়াকে নিয়ে বের হলো। রাস্তায় বের হয়ে ফারিয়া ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ল। ফাইজ বলল, ম্যাডাম, আমাদের পালাতে হবে, থামলে হবে না। আমার তো শক্তি নেই হাঁটার। ফাইজ রাস্তার উপর পায়চারি করতে করতে ফারিয়ার কাছে এসে ফারিয়াকে কোলে তুলে নিয়ে, ম্যাডাম, ঠিকভাবে আমাকে ধরে রাখুন না, না হলে পড়ে যাবেন। ফারিয়া অবাক হয়ে গেল। ফাইজের মুখের দিকে তাকিয়ে আছে। ফাইজ হাঁটতে লাগলো ফারিয়াকে নিয়ে। ফারিয়া ফাইজের গলা জড়িয়ে ধরল। কিছু দূর যেতেই একটা গাড়ি আসতে দেখলো। ফাইজ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। এদিকে শ্যাডো জাকিকে মারতে লাগলো। জাকির আগতে মিউন্নতি করতে লাগলো, কিন্তু শ্যাডো কোনো কথাই শোনে না। জাকিরকে কষ্ট দিয়ে মারতে লাগলো। গাড়ি এসে ফাইজদের সামনে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে আব্দুল কাদের নামলো। ফারিয়া আব্দুল কাদেরকে দেখে পড়ল, ড্যাডি। ফাইজ ফারিয়ার মুখ দিয়ে ড্যাডি ডাক শুনে ফারিয়াকে নামিয়ে দিল। আব্দুল কাদের পাগলের মতো এসে ফারিয়াকে জড়িয়ে ধরে, মামনি, তুই ঠিক আছিস তো? তোর কিছু করেনি তো? না ড্যাডি, আমি ঠিক আছি। ফাইজ বলল, স্যার, আমাদের এখানে থাকাটা রিক্সের, যেতে হবে, না হলে ওরা ধরে ফেলবে। ফাইজের কথা শুনে আব্দুল কাদের ফাইজের দিকে তাকিয়ে, কে ছেলেটা মামনি? ও ফায়েজ, যার নামে তোমার কাজ পর্যন্ত, নালিশ পর্যন্ত চলে গিয়েছিল, আজ ওই আমাকে ওদের ওখান থেকে বের করে নিয়ে আসছে। আব্দুল কাদের অবাক হয়ে গেল। ফাইজ বলল, স্যার, আমাদের হাতে সময় নেই, ব্যস্ত, চলেন। আব্দুল কাদের ফারিয়া আর ফাইজকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। ফাইজ বলল গাড়ি সোজা দিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার গাড়ি সোজা চালিয়ে গেল। এদিকে শ্যাডো লোকেদের ইশারা করে দেখতে পাঠালো কেউ আছে কি না। শ্যাডো লোকজন চারপাশটা ভালো করে দেখে এসে বলল কেউ নেই। শ্যাডো জাকিরের কপালে গুলি করলো। জাকির নিস্তেজ হয়ে গেল। শ্যাডো লোকজন নিয়ে বের হয়ে গাড়িতে উঠে চলে গেল। ভোর 6টা। আব্দুল কাদেরের গাড়ি এসে আশরাফ সাহেবের বাসার সামনে দাঁড়ালো। বাসার দরজার সামনে আশরাফ সাহেব আর লোকজন সবাই বসেছিল। গাড়ি দেখে উঠে দাঁড়ালো। গাড়ি থেকে আব্দুল কাদের প্রথমে নামলো, পরে ফারিয়া, তারপর ফায়েজ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরিফ ফায়েজের কাছে এসে, সারাদিন কোথায় ছিলি? ম্যাডামকে খুঁজতে। আশরাফ সাহেব ফারিয়ার সামনে দাঁড়িয়ে, মামুনি, তুমি ঠিক আছো? কারা তোমাকে নিয়ে গেছিল? চিনো তাকে? একবার শুধু বলো। না আঙ্কেল, চিনি না কাউকে। বন্ধু, তুই কি চিনতে পেরেছিস কারা ছিল? পেপারস কারা নিল? না। আশরাফ সাহেব ফায়েজের দিকে তাকিয়ে, এই ছোট লোক। তোকে না বলেছি চলে যেতে? তাহলে আবার কেন এসেছিস? মামুনি, ছোট লোকটাকে কই থেকে নিয়ে আসলে? এ তো কোনো কাজেরই না। আশরাফ সাহেবের কথা শুনে আব্দুল কাদের বলল, এই ছোট লোকটা না থাকলে আমার মেয়েকে পাওয়া লাগতো না, আমার পেপারসও ফিরে আসতো না, ওদের সব দিয়ে আসা লাগতো। সারাদিন খুঁজে বের করতে পেরেছে আমার মেয়েকে, কম তো লোক না, কেউ পেল না। আমার মেয়ে মানুষ চিনতে ভুল করে না, এটা আমি বিশ্বাস করতাম,
আজও তার প্রমাণ দিল। আব্দুল কাদেরের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল ফাইজের মুখের দিকে। ফাইজ বলল, স্যার, ম্যাডাম ক্লান্ত, ভেতরে নিয়ে যেয়ে ম্যাডামকে খেতে দেন, ম্যাডামের রেস্টের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, চল মামনি। ফারিয়াকে নিয়ে আব্দুল কাদের আর আশরাফ সাহেব ঘরের ভেতর চলে গেল। আরিফ ফাইজকে পাশে নিয়ে, তুই ম্যাডামের খোঁজ পেলে কি করে? আমাদেরকে জানালি না কেন? ফাইজ আরিফকে সকালে সব কথা বলা শেষে, আমি ভয়তে শহর ছেড়ে চলে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে রাত অনেক। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি অনেকগুলো গাড়ি একটা জায়গায় এসে থামলো। সবাই মুখোশ পরা, হাতে বন্দুক ছিল। সবাই ভেতরে ঢুকে পড়ল। আমি কৌতূহল নিয়ে এগিয়ে যাই। ভেতরে উকি মেরে দেখি ভেতরে সবাই মুখোশ পরা। কয়েকজন ফ্লোরে শুয়ে আছে, ওদের পাশ দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। আমি পিছনের দিকে দেখতে লাগলাম। পিছনে একটা দরজা ছিল, ওখান দিয়ে ভেতরে ঢুকি হচ্ছেটা কি দেখার জন্য। ভেতরের কিছুটা আসতে দেখি ম্যাডাম চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। তারপর ম্যাডামকে নিয়ে পেছন দিয়ে বের হয়ে চলে আসি। রাস্তায় আসতে স্যারের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ি। আরিফ সবটা শুনে হাঁ হয়ে গেল। আরিফ বলল, আমাকে তো একটা কল করতে পারতি, তুই একা গেছিস, যদি কিছু হয়ে যেত তখন? ব্যালেন্স ছিল না ফোনে, না হলে কল দিয়ে আসতে বলতাম। আরিফ ফাইজের পকেট থেকে ফোন বের করে চেক করলো। ব্যালেন্স শোনো। আরিফ বলল, এরপর থেকে তোর টাকা লাগলে আমাকে বলবি, এরকম আর ফকিন্নির মতো চলবি না। ফাইজ মাথা নাড়ল। আরিফ বলল, যা রেস্ট কর, অনেক বড় ঝামেলার হাত থেকে বাঁচালি। ঠিক আছে। ফাইজ চলে গেল। আরিফ গার্ডসদের নিয়ে চলে গেল। আব্দুল কাদের আশরাফকে সব ঘটনা বলল। আশরাফ সাহেব অবাক হয়ে গেল। ফারিয়া খাওয়া দাওয়া করে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। চোখ খুলে আবার চোখ বন্ধ করে নিল। ফাইজের মুখটা ভেসে উঠল। ফাইজ যা যা করেছে সব কিছুই ভাসতে লাগলো। ফারিয়ার বেশ ভালো লাগলো। ভাবতে লাগলো ফাইজকে নিয়ে। আব্দুল কাদের এক এক করে সবাইকে কল দিয়ে বলল, ফারিয়াকে পেয়ে গেছি। আশরাফ সাহেব পাশে সোফায় বসে ভাবতে লাগলো। আমার এতগুলো লোক ফারিয়াকে খুঁজলাম, কোথাও পেলাম না, কিন্তু ওই ছেলেটা খুঁজে পেল। কিন্তু কিভাবে? ওই ছেলেটা কোনোভাবে জড়িত নেই তো এই কিডন্যাপের পেছনে? ও ফারিয়ার প্রিয় হয়ে ওঠার জন্য এমন নাটক সাজায়নি তো? ও কে আসলে? ও কি চায়? আশরাফ সাহেবের মাথায় অনেক প্রশ্ন চলে আসলো। এইদিকে খবর পেয়ে রাহি তার সোর্সদের নিয়ে ঘটনাস্থলে চলে আসলো। ফ্লোরে সব লাশ পড়ে আছে। চেয়ারে জাকিরের মৃতদেহ পড়ে আছে। রাহি এগিয়ে গেল। জাকিরের মৃতদেহ দেখে বলল, আমাদের কাছে সেদিন ধরা দিলে জেলের ভেতর আরও কিছুদিন বাঁচতে পারতে, তাহলে আর এমন নৃশংসভাবে মরতে হতো না। ঐশী সোর্স নিয়ে চারপাশটা দেখে এসে রাহির পাশে এসে, স্যার, যতদূর বুঝলাম এই কাজটা শ্যাডো করেছে। শ্যাডো ছাড়া কেউ করতে পারে না। ওর যে লোগো রেখে গেছে। কিন্তু কে এই শ্যাডো? এদেরকে মেরে ওর কি ফায়দা? সেটা তো বুঝতে পারছি না। তবে এই পর্যন্ত যাদেরকে মেরেছে কেউ ভালো না, সবার ভয়ঙ্কর রূপ রয়েছে। ভাবতে হবে শ্যাডোর আসল উদ্দেশ্য কি। এখানে অন্য টিমেরও লোকজন এসেছে। তারা চারপাশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। মিডিয়ার লোকজন নিউজ করতে লাগলো। জাকির সহ বাকিদের ছবি দিয়ে নিউজ করতে লাগলো। জাকির খুন হয়েছে খবর সবার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের কাছে পৌঁছে গেল। আব্দুল কাদের টিভি চালো, নিউজ দেখতে লাগলো। আশরাফ সাহেবের চোখ আটকে যায় জাকিরকে দেখে। আশরাফ সাহেব বলল, এই জাকির, তোর কাছে না জমির জন্য মেরে ফেলার হুমকি দিয়েছিল? হ্যাঁ। কিন্তু ওকে মারলো কে? তাই তো বুঝতে পারছি না। ও তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লোক ছিল। ওকে মারার কলিজা কারণে কি হতে পারে? আশরাফ সাহেব আর আব্দুল কাদের অবাক হয়ে গেল। এদিকে এক এক করে লাশগুলো নিয়ে গাড়িতে ওঠালো। রাহি মিডিয়ার সাথে কথা বলে চলে গেল। জাকিরের মৃত্যুর খবর রাজেন্দ্রের কান পর্যন্ত পৌঁছে গেল। রাজেন্দ্র উঠে দাঁড়িয়ে ফোনটা আছার মারতে রাজেন্দ্রের প্রিয় এসে ঢোকে। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদ লোক দিয়ে জাকিরকে মেরেছে। আব্দুল কাদেরের মেয়েকে বাঁচাতে এই কাজ করেছে। দেখা গেল ওর স্বার্থের জন্য আপনাকেও মেরে ফেলতে পারে। রাজেন্দ্র পিএসের কথা শুনে রেগে গেল। আরও বেশি রেগে বলল, মুরাদ অনেক বেশিবার বেড়েছে। বলাটা তো যায় না। ওর পথের কাটা শেষ করার জন্য আপনাকে অনুদানি সরিয়ে দেয়। ওর ক্ষমতার জন্য ও সব করতে পারে।
ওর সব প্ল্যান শুরু করার আগেই আমি সব শেষ করে দিব। ও অনেক বেড়েছে, এবার আমি ওকে থামাবো। এই রাজেন্দ্র কত বড় ভয়ানক তা মুরাদ দেখবে। হ্যাঁ স্যার, যত তাড়াতাড়ি পারেন একটা ব্যবস্থা করেন, না হলে আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না। দেশে ফেরার ব্যবস্থা করো, আমি দেশে ফিরবো, বাকিটা দেশে ফিরেই করব। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করছি। পিএস কথাটা বলে চলে গেল। রাজেন্দ্র ড্রিঙ্কস ঢেলে 2 প্যাক মেরে। মুরাদ, তুই আমাকে চিনতে ভুল করেছিস, তোর সময় ঘনিয়ে এসেছে, একটু অপেক্ষা কর, আমি আসছি দেশে। রাজেন্দ্র কথাগুলো বলতে বলতে রাগে হাতে ড্রিঙ্কসের গ্লাস ছুঁড়ে মারল। দুপুর 12:30। ফারিয়া ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। সোফায় বসতে বসতে জাকিরের ছবি দেখে উঠে দাঁড়িয়ে, ড্যাডি, ড্যাডি ব্যস্ত, এসো। ফারিয়ার গলা পেয়ে আব্দুল কাদের আর আশরাফ সাহেব ড্রয়িং রুমে ছুটে আসলো। আব্দুল কাদের বলল, কি হয়েছে মামনি, চেঁচাচ্ছ কেন? ঘুমের ভেতর ভয় পেয়ে উঠেছো নাকি? ফারিয়া অস্থির হয়ে বলতে লাগলো, ড্যাডি, ড্যাডি, এই লোকটা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। ফারিয়ার কথা শুনে দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। আব্দুল কাদের বলল, কি বলছো মামনি, এ তোমাকে কিডন্যাপ করছিল? হ্যাঁ ড্যাডি। আশরাফ সাহেব আগ বাড়িয়ে বলল, এ তো বেঁচে নেই, ওকে কারা যেন মেরে ফেলে রেখে চলে গেছে। ফারিয়া হা হয়ে, তাহলে ও মেরে ফেললো এদেরকে? ওকে মামনি তুমি দেখছো? ফারিয়া থম খেয়ে বলল, দেখেছি, সবাই মুখোশ পরা ছিল। এই লোকটার মুখোশ যখন খুলেছিল তখন আমি লোকটাকে দেখেছি, আর কাউকে চিনি না, আর না দেখেছি। আশরাফ সাহেব অবাক হয়ে গেল। কাজটা জাকির করলো। মনে মনে ফাইজের দোষ দিতে লাগলো। ফাইজ কিছুই করেনি, বরং ফারিয়াকে বাঁচিয়ে নিয়ে আসছে। আব্দুল কাদের বলল, মামনি, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি বাইরে চলে যাও। আব্দুল কাদেরের কথা শুনে আশরাফ সাহেব আর ফারিয়া অবাক হয়ে গেল। আশরাফ সাহেব বলল, এই তুই এ কি বলছিস? মামনি কোথায়, ও যাবে না। আমি চাই না মামনি কোনো পুলিশি ঝামেলায় পড়ুক, ওকে অনেক কিছু জেরা করবে। এটা নিয়ে তুই ভাবিস না, মামনি এই কথা কাউকে বলবে না, ওর কাছে কেউ কিছু জিজ্ঞেস করবে না। আমি এত প্রেশার নিতে পারবো না। কোনো প্রেশার তোকে নিতে হবে না, আমার উপর ছেড়ে দে সবটা। ফারিয়া বলল, ড্যাডি, আঙ্কেল ঠিক কথা বলেছে, আমি যা দেখেছি তার কিছুই বলবো না কাউকে, তুমি এত চিন্তা করো না। আব্দুল কাদের কিছু বলতে যেও বলতে পারে না। আশরাফ সাহেব থামিয়ে দেয়। কাজের খালা খাবার হাতে ড্রয়িং রুম থেকে বের হতে যাবে। আব্দুল কাদের জিজ্ঞেস করল, তার জন্য খাবার নিয়ে যাচ্ছ? কাজের খালা কিছু বলতে যাবে তখন ফারিয়া বলল, ফাইজের জন্য নিয়ে যাচ্ছি, ওর তো এখানে কেউ নেই, খাবে কি, তাই বাসা থেকে ওকে খাবার দেওয়া হয়। খালা, তুমি যাও তাড়াতাড়ি, খাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে আমার সাথে যেন দেখা করে। কাজের খালা মাথা নাড়িয়ে চলে গেল। আব্দুল কাদের নিজের রুমে চলে গেল। আশরাফ সাহেব ফারিয়াকে যা ঘটেছে সব কিছু ভুলে যেতে, আর কেউ কিছু জিজ্ঞেস করলে না বলতে বলল। ফারিয়াকে বুঝিয়ে নিজের রুমে চলে গেল আশরাফ সাহেব। ফারিয়া সোফায় বসে টিভিতে নিউজ দেখতে লাগলো। এদিকে খালা ফাইজের রুমে ঢুকে দেখলো ফাইজ ঘুমে। খাবার রেখে ফাইজকে ডেকে ফারিয়ার সাথে দেখা করার কথা বলে চলে গেল। দুপুর 3টা। হাসপাতালের সামনে জাকিরের পরিবার জাকিরের লাশ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কেউ কেউ পাগলের মতো কান্না করছে। মিডিয়ার লোকজন লাইভ নিউজ করছে। জাকিরের পরিবার মিডিয়ার সামনে জাকিরের অন্য বিষয়ে কথা বলতে নারাজ। কোনো কথাই বলল না মিডিয়ার সাথে। জাকিরের লাশ দিলে তা নিয়ে চলে গেল জাকিরের পরিবার। 2 দিন পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্রর অফিসে বসে আছে একটা ছেলে। ছেলেটাকে দেখে অফিসে থাকা সবাই পিএসের সাথে মজা নিতে লাগলো। কিছুক্ষণ পর রাজেন্দ্র আসলেই সবাই দাঁড়িয়ে পড়ল। ছেলেটা বসেছিল। রাজেন্দ্র পিএসকে জিজ্ঞেস করলো, কে ছেলেটা? আপনাকে যার কথা বলেছিলাম, এই সে। রাজেন্দ্র হেসে ওঠে, এ করবে এই কাজ? তুই আর মানুষ পেলি না? পাশ দিয়ে আরেকজন একটু বেশি বলে ফেল ছেলেটাকে দেখে সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই গুলির শব্দে অফিস রুম পুরো নিস্তব্ধ হয়ে গেল। বিকাল 5টা। ড্রয়িং রুমে আব্দুল কাদের আর ফারিয়া কথা বলছিল। তখনই দরজার কাছে দাঁড়িয়ে ফাইজ বলল, ম্যাডাম ডেকেছেন আমাকে? হ্যাঁ, ভিতরে এসো। ফাইজ ভেতরে যে দুজনের সামনে দাঁড়ালো। আব্দুল কাদের বলল, বসো বাবা তুমি। না স্যার, ঠিক আছে। ফারিয়া ফাইজকে চোখ গরম দেখালো।
ফাইজ সাথে সাথে সোফায় বসে পড়ল। আব্দুল কাদের বলল, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব আমার জানা নেই। আমার মেয়েটাকে তুমি প্রতিটা সময় প্রোটেক্ট করছো। আজকে কত বড় বিপদ থেকে বাঁচালে। তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আব্দুল কাদেরের কথাই ফাইজ লজ্জায় পড়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। আব্দুল কাদের বলল, দেখো, আমার হীরের ব্যবসা, আমার ব্যবসায় অনেক ভাগ বসাতে চাই। তাদের ভাগ না দিলে আমাকে বিভিন্ন সময় হুমকি দেয়। ফারিয়াকেও কিডন্যাপের হুমকি দেয়। আমি এত বড় ব্যবসায়ী, এত টাকার মালিক হয়েও শান্তিতে ঘুমাতে পারি না। কখন জানি আমার এই বিপদ চলে আসলো। ফারিয়াকে বলছি ও দেশের বাইরে চলে যাক, ও যাবে না। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ম্যাডামকে আমি দেখে রাখবো। তার আশপাশ কোনো বিপদ আসতে দেব না। সব সময় ম্যাডামকে সেফ রাখার চেষ্টা করব। তুমি আছো তাই এখন ভরসা পাই। তা বলো, তুমি কি চাও? যা চাইবে সব দেবো তোমাকে। কি বলছেন স্যার? ম্যাডাম আমার জন্য যা করেছে, আমার সব কিছু দিয়ে দিলেও তার ঋণ শোধ করতে পারবো না। আমার স্বপ্ন ম্যাডাম বাস্তবে রূপ দিয়েছে। এর থেকে আমার আর কোনো কিছু লাগবে না। যা দিয়েছে এটাই অনেক। আমি আমার দায়িত্ব পালন করে যাব। আব্দুল কাদের অবাক হয়ে গেল ফায়েজের কথা শুনে। এত সুন্দর অফার পেয়ে ও তার বিন্দুমাত্র চাহিদা নেই। আব্দুল কাদের ফায়েজের সাথে কথা বলতে লাগলো। ফারিয়া অপলক দৃষ্টিতে ফায়েজকে দেখছে। ফায়েজকে যতই দেখছি ততই ফারিয়ার ভালো লাগছে। ফায়েজের ভেতর আলাদা একটা আকর্ষণ আছে, যেটা ফারিয়াকে বারবার আকর্ষণ করছে। ফারিয়া কোনো কথাই না বলে ফায়েজকে নিয়ে কল্পনার জগতে চলে গেল। ফায়েজ কথা বলা শেষে আব্দুল কাদেরের থেকে বিদায় নিয়ে চলে গেল। ফারিয়া কল্পনার জগতে ফায়েজকে নিয়ে প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছে। আব্দুল কাদের ফারিয়াকে ডাকলো। কয়েকবার ডাকার পর কোনো রেসপন্স না পেয়ে ধাক্কা দিল। ফারিয়া কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে, দিচ্ছি। আব্দুল কাদের অবাক হয়ে, আমি তোর কাছে কিছু চাইনি যে দিবি। ফারিয়া জিভে কামড় দিয়ে বসল। আব্দুল কাদের বলল, আমি বের হচ্ছি, ফিরতে দেরি হতে পারে। তুই বাসায় থাকিস, বের হোস না কোথাও। ঠিক আছে। আব্দুল কাদের বের হয়ে চলে গেল। বাসায় ফারিয়া একা একা কি করবে ভাবতে লাগলো। ফাইজের কথা মনে পড়ল। ফোন বের করে ফাইজকে বাসায় আসতে বলল। এদিকে আশরাফ সাহেব রাজাকে নিয়ে ক্লাবের একটা মিটিং করছে, যেখানে রাজা সহ বাকিরা সব উপস্থিত। আশরাফ সাহেব রাজাকে বলল, তোরা আমাকে ফায়াজের সব ডিটেলস এনে দিবি। ওকে ওর নারী ভূত টেনে বের করে নিয়ে আসবি। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করে দিব। কাজটা যদি ঠিক মতন করতে না পারিস তাহলে কিন্তু আমার কাজ সব পরিপূর্ণভাবেই হবে। আশরাফ সাহেব রাজাকে আরও অনেক কিছু বলতে লাগলো। ফাইজ দরজার কাছে এসে কলিং বেল চাপতেই ফারিয়া দরজা খুলতেই ফারিয়াকে দেখে ফাইজ হা হয়ে গেল। হা হয়ে তাকিয়ে রইল ফাইজ। শাড়িতে ফারিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। মুখের হাসিটা আরও বেশি ফুটে উঠেছে। ফারিয়া কাশি দিল। ফাইজ চোখ নামিয়ে নিয়ে ভেতরে ঢুকলো। ফারিয়া দরজা আটকিয়ে দিল। এসে সোফায় বসলো। ফাইজকেও ও বসতে বলল। ফাইজ বসলো। ফারিয়া জিজ্ঞেস করলো, আমাকে শাড়িতে কেমন লাগছে? অসম্ভব সুন্দর লাগছে ম্যাডাম। ফাইজ কথাটা বলে মাথা নিচু করে নিয়ে জিভে কামড় দিয়ে মনে মনে বলল, কি বলতে কি বলে ফেললাম। ম্যাডাম খারাপ ভাববেন না তো? ফারিয়া হেসে দিয়ে ফাইজকে বলল, ধন্যবাদ। ফাইজ ধন্যবাদ শুনে ফারিয়ার দিকে তাকালো। ফারিয়া গল্প জুড়ে দিল ফাইজের সাথে। রাত 12টা। রাজেন্দ্র মুম্বাই রাজ্যে চলে আসলো। এয়ারপোর্টে ছোট বড় সব মাফিয়া এয়ারপোর্টে রাজেন্দ্রকে রিসিভ করতে এসেছে। রাজেন্দ্রকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল। রাজেন্দ্র গিয়ে গাড়িতে উঠল। গাড়িতে উঠে চলে গেল। পরের দিন দুপুর 3টা। রাজেন্দ্র অফিসে বসে আছে গভীর চিন্তায়। রাজেন্দ্রর বিয়ে এসে ভেতরে ঢুকে, স্যার, শরীর খারাপ করেছে আপনার? রাজেন্দ্র রাগান্বিত গলায়, তোদের মতো মূর্খদের নিয়ে চললে আমার সব কিছু হারাতে হবে। আমাকে টিকে থাকতে হলে আমার লোকদের সাপোর্ট করতে হবে। প্রয়োজন পড়লে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাস্তা থেকে ক্লিয়ার করে ফেলতে হবে।
কিন্তু আমি এই কাজ কাকে দিয়ে করাবো? কে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদকে মারতে? স্যার, আমার কাছে একটা ছেলে আছে যে এই কাজটা করতে পারবে। তার উপর আমার বিশ্বাস আছে এই স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদকে কুত্তার মতো মেরে গদি থেকে নামিয়ে দেবে। আপনি বললে আমি তাকে ডাকতে পারি। দেশ এবং বিদেশের বড় বড় সার্ফ শুটার, যেখানে কিছুই না। ঠিক আছে, কালকে ওকে ডেকে আনো অফিসে। ঠিক আছে স্যার। রাজেন্দ্র পিএসের সাথে কথা বলে মাফিয়ার বড় মাথাদের কল করে আগামীকাল সার্ফ শুটারকে দেখতে আসার জন্য বলল। কথা বলে কল কেটে দিল। বিকেলবেলা ফাইজ গেট দিয়ে বের হতে যাবে, তখনই সামনে দুজনকে দেখে অবাক হয়ে গেল। ফাইজ বলল, তোরা এখানে কেন এসেছিস? তুই সেই যে আসলি, একটি বারও খোঁজ দিলি না, বন্ধুদের এভাবে ভুলে গেলি? আরে তেমন কিছু না, তোরা না জানিয়ে এখানে আসতে গেলি কেন জানাবি তো? ফাইজ কথা শেষ করতে না করতেই ফারিয়া এসে বলল, কারা এরা? সৌরভ ফাইজকে বলল। কে, ভাবি নাকি বন্ধু? ফারিয়া সৌরভের দিকে তাকিয়ে দেখল। ফাইজ বলল, তোর কি মাথা গেছে? উনি আমার ম্যাডাম, আমি ওনার গার্ডের চাকরি করি, আর উনি আমাকে নামকরা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। ম্যাডাম আমার দুই বন্ধু অর্ক আর সৌরভ। সরি ম্যাডাম, না জেনে মন্তব্য করার জন্যে। ফারিয়া হেসে দিয়ে, আরে না না, ঠিক আছে, তুমি ওদের নিয়ে ভেতরে যাও, আমি খালাকে পাঠিয়ে দিচ্ছি। আপনি বলেন বাইরে যাবেন, তাই তো আমি। ফারিয়া ফাইজকে থামিয়ে দিয়ে, এতদিন পর তোমার বন্ধুরা আসছে, সময় দাও ওদের। ফারিয়া কথাটা বলে চলে গেল। অর্ক বলল, তোর ম্যাডামটা তো অনেক ভালো, দেখতেও সুন্দর, প্রেমে পড়িসনি তো? ফাইজ অর্কর দিকে চোখ পাকিয়ে তাকালো। অর্ক বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে, চল আমার সাথে। ফাইজের সাথে অর্ক আর সৌরভ গেল রুমে ঢুকতেই ফাইজ বলল, এখানে কি উদ্দেশ্যে এসেছিস? একটা কাজের উদ্দেশ্যে এসেছি, কিছুদিন থাকবো এখানে, কাজ শেষ হয়ে গেলে চলে যাব। ভাবলাম তুই এখানে আছিস, তোর কাছে। ঠিক আছে, যতদিন ইচ্ছা থাক এখানে। সৌরভ অর্ক আর ফাইজের কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর খালা নাস্তা নিয়ে এসে ওদেরকে দিল। সবাই নাস্তা করে নিতে লাগলো আর অনেক কিছু বলতে লাগলো। পরের দিন রাজেন্দ্রের কথা মতো পিএস একটা ছেলেকে নিয়ে অফিসে নিয়ে আসলো। ছেলেটাকে দেখে অফিসে থাকা সবাই পিএসের সাথে মজা নিতে লাগলো। একজন বলল, আমরা আসছি স্টাফ শুটার দেখতে, আর পিএস নিয়ে এসছে কাকে? সাদা আলা ভোলা, কই পাও এদেরকে? এ নাকি মারবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর রাজেন্দ্র আসলে সবাই দাঁড়িয়ে পড়ল। ছেলেটা বসেছিল। রাজেন্দ্র পিএসকে জিজ্ঞেস করলো, কে ছেলেটা? আপনাকে যার কথা বলছিলাম, এই সে। রাজেন্দ্র হেসে ওঠে, এ করবে এই কাজ? তুই আর মানুষ পেলি না, একে দিয়ে হবে না, চলে যেতে বল। যাকে তাকে ধরে নিয়ে আসা বন্ধ কর। রাজেন্দ্রর কথা শেষ হতে না হতেই আরেকজন পাশ দিয়ে আরেকজন একটু বেশি বলে ফেল। ছেলেটাকে নিয়ে সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই গুলির শব্দে অফিস রুম পুরো নিস্তব্ধ হয়ে গেল। ছেলেটা জোরে জোরে হেসে উঠল। রুমটার ভেতর শুধুই ছেলেটার হাসির শব্দ শোনা যাচ্ছে। সবাই হা হয়ে তাকিয়ে রইল। ছেলেটা আর কেউ না, শ্যাডো বলল, বন্দুকের গুলি দেখতেও কিন্তু ঠিক আমার মতোই ভোলা ভালা, কিন্তু একবার যা শরীরে ঢুকে যায় তখন সে বুঝতে পায় এর বেদনা কতটা কষ্টদায়ক। কাজটা কিন্তু অনেক রিস্ক আছে, করতে পারবে তো? স্যার, এই শ্যাডো একবার যে কাজে ধরে সেই কাজ শেষ না করা পর্যন্ত কখনো থামে না। বন্দুকের গুলি আর এই শ্যাডো কখনো পিছু পা হয় না। ঠিক আছে, তুমি যত টাকা চাও সব আমি দেব, শুধুমাত্র আমার কাজটা হওয়া চাই। শ্যাডো রাজেন্দ্রর সাথে কথা বলে টাকার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। পিএস রাজেন্দ্রকে বলল, কি স্যার, পছন্দ হয়েছে? বলেছিলাম না, খুবই ভয়ঙ্কর। সবাই মিলে একত্রে পিএসকে চুম্মা দিতে লাগলো। রাজেন্দ্র পিএসকে চুমু দিয়ে বলল, তোকে চুমুক খেলেও কম হয়ে যাবে। তুই এই কি নিয়ে এসেছিস? পুরাই আগুন, ভাবটাও সেই লাগছে আমার। পিএসকে নিয়ে সবার আনন্দের কমতি নেই। রাজেন্দ্র পিএসকে বলল, শ্যাডোকে পুরো কাজটা বুঝিয়ে দিবি, কোনো রকম ভুল যেন না হয়। আমি সব খবরাখবর শ্যাডোকে দিয়ে দিব, আপনি একটু ওর খেয়াল রাখবেন, ভুল করেও যেন আপনার লোক সামনে না পড়ে।
তাহলে আমার কিছু করার থাকবে না। চিন্তা করিস না, আমার সব লোকদের সতর্ক করে দিব। রাজেন্দ্র চেয়ারে বসে ল্যাপটপে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। রাজেন্দ্র পুরো হা হয়ে গেল। সিসিটিভি ফুটেজে এতক্ষণ যা হয়েছে তার কোনো ভিডিও নেই, শ্যাডো থাকাকালীন কোনো ফুটেজ নেই, শ্যাডো চলে যাওয়ার পর সব ফুটেজ রয়েছে। রাজেন্দ্রের হা হওয়া দেখে সবাই বিচলিত। রাজেন্দ্রের ফোনে টুম করে মেসেজ আসলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো। আপনার চিন্তা করতে হবে না, কাজটা হয়ে যাবে। অবাক হওয়ার কিছু নেই। আমাকে শুধুমাত্র বড় বড় মাফিয়ারাই দেখে, তারা ছাড়া কেউ দেখে না। চুনোপুটিরা আমাকে কখনোই চিনতে পারবে না। ওরা আমার কাজের মধ্যে দিয়ে আমাকে চিনে নেবে। শ্যাডো। রাজেন্দ্র উঠে দাঁড়িয়ে পিএসকে বলল, তুই শালা এই মালটাকে আগে কেন নিয়ে আসলি না? আমাকে তো আর এত দেরি করতে হতো না। কি ট্যালেন্ট! শ্যাডো যতক্ষণ ছিল তার কোনো ফুটেজ নেই, আমার লোককে মারলো তারও কোনো ফুটেজ নেই। রাজেন্দ্রর কথাই সবাই হা হয়ে গেল। পিএস হেসে বলল, আজ থেকে আপনাদের সবার শান্তির দিন, অশান্তিতে থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদ। হা 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 হা। পিএসের সাথে সবাই হেসে উঠল। রাজেন্দ্র বলল, শ্যাডো স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদকে মারার প্ল্যান সব কাটুক। এদিকে আব্দুল কাদেরের হীরের ব্যবসা আমার করে নেওয়ার জন্য বাইরের রাজ্য থেকে ভাড়াটিয়া নিয়ে আসবো, ওরাই আমার কাজ করে দিবে। আব্দুল কাদের আর ওর মেয়েকে পথ থেকে সরাতে পারলে আমাকে আর পায় কে? এই মুম্বাই শহরে রাজ করতে পারবো। আমার চোখের দিকে চোখ তুললে যে সেই চোখ উপড়ে ফেলবো। ভয়তে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, কথা বললেই ও শেষ। এক নায়কত্ব করব আমি, আর আমার চেয়ার থেকে আমাকে কেউ নামাতে পারবে না। রাজেন্দ্রের কথাই সবাই রাজেন্দ্রকে সম্মতি দিল। রাজেন্দ্রর পাশে থাকবে বলল। সকাল 11টা। ফারিয়া গাড়িতে ওঠার আগে বলল, আমাকে কোনো গার্ডের প্রয়োজন নেই, আমার পিছে যেন কেউ না আসে। আমার জন্য একজনই গার্ড যথেষ্ট, তোমরা এখানেই থাকো। ফারিয়ার কথা শুনে আরিফ অবাক হয়ে গেল। আরিফ বলল, ম্যাডাম, বড় স্যারের তো অনুমতি রয়েছে, সে যদি জানতে পারে তাহলে আমাদের কারো চাকরি থাকবে না। সে আমি দেখে নিব, আর যদি আমার কথা না শোনো তাহলে কারো চাকরি থাকবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। ফারিয়া ফাইজকে গাড়িতে উঠতে বলল। ফাইজ গাড়িতে উঠে বসতেই ফারিয়া গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলো। ফাইজ অবাক হয়ে, ম্যাডাম, কোনো ড্রাইভার নেই তো? চুপচাপ বসে থাকো, আমি যা বলবো তাই করবি। ফাইজ আর কোনো কথা বলল না। ফাইজ চুপ হয়ে গেল। এদিকে ফারিয়াকে খুঁজে পাওয়া গেছে শুনে রাহি আর ঐশী আশরাফ সাহেবের বাসায় আসলো। আব্দুল কাদের ওদের দুজনকে দেখে, আপনারা? ফারিয়ার বিষয়ে কথা বলতে আসলাম। ওকে কোথায় পেলেন, আর কিডন্যাপ করেছে কারা? আপনি তাদের চেনেন কি? সরি অফিসার, আমি দেখতে পাইনি ওরা কারা ছিল। আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল টাকার জন্য। ওরা টাকা পেয়েছে, আমার মেয়েকে ছেড়ে দিয়েছে। আপনি কেন আমাদের জানাননি? কেন আমাদের সহযোগিতা নিলেন না? সব কিছু বারণ করা ছিল। কিছু টাকার জন্য আমার মেয়ের তো ঝুঁকিতে ফেলতে পারি না। আমার মেয়ের কোনো ক্ষতি হোক আমি চাই না। আপনি আসতে পারেন। রাহি কিছু বলতে যাবে, তখন পিছন থেকে আশরাফ সাহেব বলল, অফিসার, আপনার জবাব পেয়ে গেছেন, আর কোনো প্রশ্ন করবেন না। আশরাফ সাহেবের কথা শুনে রাহি আর ঐশী পিছনে তাকালো। রাত 1টা। ফারিয়া ফাইজকে নিয়ে নির্জন রাস্তায় গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা গাড়ি দেখতে পেল। ফারিয়া কন্ট্রোল করতে না পেরে গাড়ি যেয়ে মেরে দিল সজোরে। আশরাফ সাহেবের কথা শুনে ঐশী বলল, স্যার, এনাদের জিজ্ঞেস করে আর কিছু হবে না, ফারিয়ার সাথে কথা বলে আমাদের চলে যাওয়াই ভালো। রাহি ঐশীর কথা শুনে আব্দুল কাদেরকে বলল, স্যার, তাহলে আমরা আসি। আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত, প্রয়োজন পড়লে জানাবেন। ঠিক আছে। ঐশী বলল, স্যার, আমরা ফারিয়ার সাথে কথা বলতে পারি। আশরাফ সাহেব বিরক্ত সুরে বলল, ফারিয়া মামুনি বাসায় নেই, ও বাহিরে বেরিয়েছে। ঠিক আছে, আমরা আসি তবে। রাহি আর ঐশী চলে আসলো। আব্দুল কাদের বলল, মামুনি এখনো ফিরলো না কেন? ফোন দিয়ে শোনো তো কখন ফিরবে। ঠিক আছে, পুলিশের ঝামেলাটা তো কাটানো গেল। আশরাফ সাহেব ফোন বের করে ফারিয়াকে কল করে জিজ্ঞেস করলো, কোথায় আছো মামুনি? পাশেই আছি, গাড়িতে। কেন? ফারিয়া কখন তার জন্য কল দিয়েছে। একটু লেট হবে ফিরতে, রাখছি। ফারিয়া কথাটা বলে কল কেটে দিল।
আশরাফ সাহেব আব্দুল কাদেরকে বলল সবটা। এদিকে রাহি গাড়িতে উঠতে উঠতে বলল, আশরাফ স্যারের মুখ দেখেছো? মনে হচ্ছে ওর বড় কোনো প্ল্যান নষ্ট হয়েছে। স্যার, আমারও এমন মনে হয়েছে। ওর মুখের খাবার কেউ কেড়ে নিয়েছে। এই কিডন্যাপের পিছনে আশরাফ সাহেব জড়িত নেই তো? ওনার দিকে কেমন সন্দেহ তীর আসছে, ওনাকে চোখে চোখে রাখতে হবে। রাহি গাড়ি স্টার্ট করে ঐশীকে নিয়ে চলে গেল। রাত 1টা। ফারিয়া গাড়ি ড্রাইভ করতে লাগলো। ফাইজ বারবার ফারিয়া মুখের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, আজকের এমন সুন্দর দিন কখনো পাইনি। স্মরণীয় হয়ে থাকবে আজকের এই দিনটা। ফারিয়ার সাথে কাটানো এমন দিন কখনো সে ভুলতে পারবে না। ফারিয়া ফাইজকে নিয়ে ভাবতে লাগলো। গাড়ির গতিতে চলতে লাগলো। মোড় ঘুরতে না ঘুরতে সামনের রাস্তার মাঝখানে একটা গাড়ি থামতে দেখতে পেল। ফারিয়া তাল সামলাতে না পেরে কন্ট্রোল হারিয়ে সরাসরি গিয়ে গাড়িটাকে ধাক্কা মারে। ফারিয়া ফাইজের সামনের দিকে অনেকটাই ঝুঁকে যায়। গাড়ির সামনে গ্লাস ভেঙে ফাইজ আর ফারিয়ার শরীরের উপর পড়ল। ফারিয়া আর ফাইজের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। ফারিয়া অজ্ঞান হয়ে গেছে। ফাইজ সামনের দিকে তাকাতেই দেখলো বন্দুক হাতে কয়েকজন এগিয়ে আছে। ফাইজ ফারিয়ার দিকে তাকায়। ফারিয়া অজ্ঞান হয়ে আছে। ফাইজ ফারিয়াকে গাড়ির সিট থেকে কিছুটা কষ্টে সরিয়ে নিজে বসলো সেই সিটে। ফাইজ গাড়ি স্টার্ট করার ট্রাই করলো। বাইর থেকে অষ্টআশির শব্দ কানে এসে লাগতে লাগলো ফাইজ কষ্ট করে গাড়ির স্টার্ট তুলল। গাড়ির পিছনের দিক দিতেই সামনে থেকে বন্দুক হাতে কয়েকজন দৌড়ে আসতে লাগলো। ফাইজ পিছনের মোড়ের দিকে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেল। পিছন থেকে বন্দুক তাক করে গুলি করতে লাগলো। কেউ কেউ গাড়ি নিয়ে ফাইজদের গাড়ির পিছনে ছুটতে লাগলো। ফাইজ পিছনে ওদের উপস্থিতি পেয়ে গাড়ি জোরে চালাতে লাগলো আর আরিফকে কল দিয়ে সব কিছু বলে লোকেশন দিয়ে দিল। আরিফ দেরি না করে গার্ডদের বের হতে বলে। আরিফ গার্ডদের নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। ফাইজ গাড়ি চালাচ্ছে। পিছন থেকে ভেসে আসছে গাড়ি থামানোর জন্য। ফাইজ গাড়ি চালাচ্ছে আর ভাবছে, গাড়ি থামালে ওরা ম্যাডামের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আমার জীবন থাকাকালীন ম্যাডামের কোনো ক্ষতি হতে দিব না। ম্যাডামকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। গাড়ি বেশ দূরে যাওয়ার পর আরিফ ফাইজদের গাড়ির পাশ কেটে রাস্তার মাঝখানে স্ট্রং হয়ে দাঁড়িয়ে পড়ল। ওদিকে আসা গাড়ি থেমে গেল সব। গাড়ি থেকে এক এক করে সবাই নামলো। হাতে বন্দুক গার্ড স্যার সবাই নেমে দাঁড়ালো। তাদের দিক বন্দুক তাক করে ধরলো। আরিফ গাড়ি থেকে নেমে আলোয় দাঁড়াতেই বন্দুক তাক করা লোকেদের ভেতর একজন বলল, যদি বাঁচতে চাস তাহলে গাড়িতে উঠে পালা, না হলে আমাদের সবাইকে মরতে হবে। একজনের কথা শুনে সবাই বন্দুক নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আরিফ সহ সবাই অবাক হয়ে গেল। হঠাৎ করে ওরা সবাই এভাবে চলে গেল কেন? আরিফ ফাইজের গাড়ির কাছে গিয়ে বলল, তোমরা ঠিক আছো তো? ওরা সবাই পালিয়েছে। ফাইজ গাড়ি থেকে নেমে, ম্যাডামের একটু লেগেছে, অজ্ঞান হয়ে গেছেন, কোনো রকম ওদের থেকে পালিয়েছি। আপনারা সময় মতো না আসলে কি যে হয়ে যেত। আচ্ছা, ম্যাডামকে নিয়ে ওই গাড়িতে করে চলে যাও, আমি এটা মেরামত করতে গ্যারেজে পাঠিয়ে দিই। ফাইজ মাথা নাড়িয়ে গাড়ির ভেতর থেকে ফারিয়াকে কোলে নিয়ে বের হয়ে অন্য গাড়িতে উঠল। গাড়ির ভেতর থেকে একটা বক্স নিল। বক্স থেকে ব্যান্ডেজ নরম তুলো বের করলো। ফারিয়ার মাথা ফাইজের কোলের উপর রেখে ফারিয়ার কপাল ড্রেসিং করতে লাগলো। কিছুটা কপালে কেটে গেছে, ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। ড্রাইভার থেকে পানির বোতল নিয়ে বোতলের মুখ খুলে হাতে পানি নিয়ে ফারিয়ার মুখের উপর ছিটাতে লাগলো আর ডাকতে লাগলো, ম্যাডাম ম্যাডাম। কয়েকবার ডাকার পর ফারিয়ার চোখ মেলে তাকিয়ে দেখলো ফাইজ। ফারিয়ার চোখে মুখে আতঙ্কের চিহ্ন। ফারিয়া অ্যাক্সিডেন্টের কথা মনে করতেই ফাইজকে জড়িয়ে ধরে। আমি কোথায়? গাড়িটা কেন ওভাবে সামনে এসে দাঁড়ালো? ম্যাডাম শান্ত হন, আমরা এখন বিপদ মুক্ত। ওটা আপনাকে মারার জন্য ফাঁদ পেতেছিল। ফারিয়া ফাইজকে ছেড়ে দিয়ে হাঁ হয়ে ফাইজের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে ফারিয়া বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না ম্যাডাম, আমি ঠিক আছি। আপনি শান্ত হন, এত অস্থির হবেন না। আমার জন্য তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই না? কি বলছেন এগুলো? আমি গার্ড, আপনার সমস্যাতে তো আসতেই পারে। এটা কোনো সমস্যা না ম্যাডাম। ফারিয়া ফাইজের দিকে তাকিয়ে রইল। গাড়ি এসে বাসার সামনে থামলো। আব্দুল কাদের বাহিরে আসলো। ফারিয়া গাড়ি থেকে নামতেই আব্দুল কাদের ফারিয়ার কপালে ব্যান্ডেজ দেখে এগিয়ে এসে বলল, মা, তোর এই অবস্থা হলো কি করে? ফারিয়া চুপ করে রইল। ফাইজ আব্দুল কাদেরকে সবটা বলল।
আব্দুল কাদের সব কিছু শুনে। মামুনি, তোমাকে আর কোথাও বের হতে হবে না। আমার শত্রু বেড়ে গেছে, ওরা আমার ক্ষতি করার চেষ্টা করছে। ফারিয়া কিছু বলল না, ঘরে চলে গেল। আব্দুল কাদের পিছনে গেল। ফাইজ নিজে রুমে আসলো। ফাইজকে দেখে অর্ক বলল, কিরে তোর সুন্দরী ম্যাডামের সাথে কেমন ঘুরলি? কি যা তা বলছিস? সৌরভ ফাইজের হাতে রক্ত দেখে। তোর হাতে রক্ত? কি হয়েছে ফয়েজ? ফাইজ এক এক করে সব কিছু বলল। অর্ক সৌরভ শুনে অবাক হয়ে গেল। অর্ক উঠে নিজের ব্যাগ গুছাতে লাগলো। সৌরভ বলল, আমরা বাপু এখানে থাকবো না। তোর মরার শখ জেগেছে, তাই তুই এই চাকরি করছিস। আমরা থাকলে আমরাও ফেঁসে যাব। ফাইজ ভুরু কুচকে দুজনের দিকে তাকিয়ে বলল, আমার থেকে তোরা সাহসী হয়ে এই কথা বলছিস? আমার অবস্থাটা বোঝ। তোর এই চাকরিটা করতে হবে না, আমাদের সাথে চল, আমরা একটা ব্যবস্থা করে দিব। না, আমি কোথাও যাব না। আমার স্বপ্ন এখানে, আমি স্বপ্ন রেখে যেতে পারবো না। শালা এখানে বসে মর তুই, আমরা নেই। এখান থেকে এক পা যাবি তাহলে তোরা কেউ থাকবে না। আমাদের উপর নজর রাখছে, মরতে হলে চলে যা। অর্ক ব্যাগ রেখে শুয়ে পড়ে। সৌরভ বলে, আমরা এইখানেই থাকবো, কোথাও যাচ্ছি না। ফাইজ মুচকি হাসলো। সৌরভ আঙ্গুল দেখিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। রাত 2টা। রাজেন্দ্রের সামনে একজন দাঁড়িয়ে পড়ল, কাউকে মারার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেবেন। তার পিছনে কে আছে না জেনে শুনে মারার জন্য যাবেন না। আমি এই কাজ করতে পারবো না, না জানি আজ নিজেই মারা পড়তাম। বেঁচে ফিরে এসেছি। রাজেন্দ্র লোকটার কথা শুনে, তোকে অত দূর থেকে ভাড়া করে এনেছি এইগুলো শোনার জন্য? তোকে যে কাজ দিয়েছি তাই করে দে, টাকা লাগে আরও দিব। রাজেন্দ্রর কথা শুনে লোকটা ইশারা করতে একজন টাকার ব্যাগ এনে টেবিলের উপর রাখতে লোকটা বলল, এখানে আপনার সব টাকা রয়েছে। আমাদের আর কোনো কাজে না জেনে শুনে ডাকবেন না। আপনি চাইলেও মেয়েটাকে মারতে পারবেন না। মেয়েটার পিছনে যে রয়েছে সে খুব ভয়ানক। কে আছে ওর পিছনে? বলতে পারবো না। নাম মুখে নেওয়ার আগেই শরীরের লোম জেগে উঠেছে। লোকটা কথাটা বলে সবাইকে নিয়ে চলে গেল। রাজেন্দ্র অবাক হয়ে গেল। রাজেন্দ্রের পিএস এসে বলল, স্যার এটা কি হলো? ওরা কাজ না করে চলে গেল। ওদের থেকে ভালো কাউকে বাইরে থেকে নিয়ে আসবো, তারপর আমি আমার কাজ হাসিল করব। আব্দুল কাদের কতদিন থাকবি তুই? তোকে শেষ করে দিতে পারলে আমার পথ ক্লিয়ার। পিএস রাজেন্দ্রের মুখের দিকে তাকিয়ে দেখল। সকাল 10টা। ফারিয়া বাইরে বের হবে। তখন আব্দুল কাদের ফারিয়াকে বাইর হতে বারণ করে। ফারিয়া কিছু না বলে রুমে চলে গেল। ফাইজ অর্ক আর সৌরভকে রেখে এসে ফারিয়ার গাড়ির সামনে অপেক্ষা করছে। তখন ফারিয়া কল পেল। ফাইজ রিসিভ করতেই ফারিয়া বলল, কিছুদিন বাহির হব না, তুমি ভার্সিটিতে গিয়ে আমাকে সব নোটস দিও। ঠিক আছে ম্যাডাম। তোমার বন্ধুরা চলে গেছে? না ম্যাডাম, ওরা আছে। ওদের নিয়ে শহরটা ঘুরিয়ে দেখাও, টাকা লাগলে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। কলটা কেটে দিল। ঘরের ভেতর আশরাফ সাহেব আব্দুল কাদেরকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমরা শত্রুদের খুঁজে বার করার চেষ্টা করছি। না, এভাবে চলা যায় না। আমি সব ব্যবস্থা করেছি, তুই ভাবিস না। ফারিয়া তো আমারও মেয়ে, ওর কোনো ক্ষতি হতে দিব না। যা করবি ব্যস্ত কর। কারা ছিল খোঁজ পেয়েছিস? হ্যাঁ, ওরা অন্য রাজ্যের, ওদের ভাড়া করে নিয়ে এসেছিল, আবার ওরাই রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। কে গেমটা খেলেছে আমাদের সাথে? কি উদ্দেশ্য ওদের? আব্দুল কাদের ভাবতে লাগলো। আশরাফ সাহেব পায়চারি করতে লাগলো। ফাইজ, সৌরভ আর অর্ককে নিয়ে বের হলো। রাস্তা দিয়ে 3 জনে হাঁটছে আর দুষ্টামি করছে। বেশ কিছুটা দূরে যাওয়ার পর দেখলো সামনের রাস্তা বন্ধ। সামনে কেউ যেতে পারবে না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা আছে, তাই এই রাস্তা দিয়ে যাবে। সবাই উল্টো দিকে ঘুরে চলে যেতে লাগলো। ফাইজ, অর্ক, সৌরভ অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর ফারিয়া ফাইজকে কল দিয়ে কথা বলতে লাগলো। কোথায় কি করছে সব কিছু জানতে লাগলো। অর্ক সৌরভ ফাইজকে বলল, কিরে তোরে এতবার কল করে খোঁজ নিচ্ছে? সুন্দরী ম্যাডামকে প্রেমে ফেললি নাকি? আরে না, তোরা আসছিস, কোথায় নিয়ে যাব? ম্যাডাম ফোন করে লোকেশন বলছে। অর্ক ফাইজকে খোঁচে মারল। সৌরভ ফাইজকে ফারিয়াকে নিয়ে খেপাতে শুরু করলো। অর্ক মজা নিতে লাগলো। ঐশী থানার ভিতর ঢুকে রাহিকে বলল, স্যার গোয়েন্দা তথ্য মতো সবকিছু ক্লিয়ার, কোনো রকম সমস্যা হবে না। কিছু না হলেই ভালো, তবে চারপাশটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। জি স্যার, ঠিক আছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তার দিকে ভালো করে খেয়াল রাখতে বলল।
সে কোনো ছক কষলে আমাদের যে করে হোক জানতে হবে। ঠিক আছে। ঐশী চলে গেল। রাহি চিন্তা করতে লাগলো রাজ্যে নতুন গেমের আবির্ভাব ঘটতে চলেছে। বিকাল 4:30। স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদের গাড়ির বহর ফাঁকা রাস্তা দিয়ে চলছে। পরিত্যক্ত উঁচু বিল্ডিংয়ের মাথায় শ্যাডো বন্দুক তাক করে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির অপেক্ষায়। বেশ কয়েকটা গাড়ি আগে চলে গেল। এরপর মুরাদের গাড়ির বহর সামনের দিকে আসতে লাগলো। গাড়ি এসে প্যান্ডেলের মুখের সামনে এসে দাঁড়াতে শ্যাডো মুরাদের গাড়ি চিহ্নিত করে গুলি ছুড়ল। গুলি গিয়ে মুরাদের গাড়ির গ্যাস ভেদ করে ঢুকে গেল। গাড়ি সব থেমে গেল। রাহি ঐশী দৌড়ে আসতে লাগলো। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। অন্য প্রশাসনের লোকেরাও আশেপাশে বিল্ডিংগুলো দেখছে ভালো করে। শ্যাডো ব্যাগের ভেতর বন্দুক গুছিয়ে নিয়ে বিল্ডিং থেকে নেমে চলে গেল।